ডিটেকটিভ ময়ূকরঞ্জন দাস ওরফে পেরুবাবুর বাড়ি এইটা তো? পুরোপুরি একটা বেসলেস কথা। এসব জঘন্য অ্যালিগেশন করতে একবারও আপনার বুক কাঁপে না পেরুবাবু? এই উপেন্দা, বুড়োটাকে আগে ধরো তো। আমার কনসেন্ট না নিয়ে কেস নিয়ে নিল। পুরো টাকা এমন তবলা বাজাবো না? আমি তোর বউকে উল্টে 100 টাকা দিলাম। এই মুহূর্তে আপনাকে একটা ঠাটিয়ে চড় মারা আমার উচিত নয় কি? আচ্ছা, আপনি শিওর যে আপনি আসল লোকেরই নাগাল পেয়েছেন? নামটা কি বলা যাবে না? তা আর কি কিছু বুঝলেন? সুইসাইড না মার্ডার? ওর খুব রাগ ছিল স্যার বাবুর ওপরে। মাল খেলে বাবুর আর হুঁশ থাকতো না, ওকে ছোট লোক বলে গাল দিত। আমার ওই একমাত্র ছেলেটা বেঁচে আছে তো? স্যার, ওনাদের কথায় কিন্তু আমি কনফিডেন্স পাচ্ছি। পাগল নাকি? টের পেয়ে যাবে। শুনতে থাকো, সঙ্গে থাকো, টান টান উত্তেজনায় ভরপুর নিশিরাত গল্পের আড্ডা। নমস্কার, সুপ্রভাত। সঙ্গে আমি রাজীব। নিউজ হটলাইন 24-এ আপনাদের সবাইকে স্বাগত। 4 রাজ্যে শুরু হয়ে গেছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, আর সরাসরি সম্প্রচার দেখছেন নিউজ হটলাইন 24-এ। কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রিয়তাংশু ভট্টাচার্যের সঙ্গে। সকালে বসে টিভিতে খবর শুনছিলাম, আজ 4 রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা সরাসরি সম্প্রচার করছিল। তাই আজ বাজার বেশ গরমই বলা যায়। আমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল সকাল বিভিন্ন রঙের সমর্থক লোকজন নিজেদের দলের পক্ষে কোনো না কোনো নিউজ চ্যানেলের ফলাফল পোস্ট করে প্রমাণ করার চেষ্টা করছিল যে ওই রাজ্যে তারাই শেষে জয়ী হবে। অদ্ভুত ব্যাপার হলো, 4টে মুখ্য টিভি চ্যানেলে 4 রকমের ফলাফল। আমি যদিও খুব একটা রাজনীতিতে উৎসাহী লোক নই, তবে নির্বাচনী ফলাফলের প্রাক্কালে টিভির সামনে বসে ভোটার সার্ভে শেষ সময়ের বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে একে অপরকে আক্রমণ কুটকাচালি ভালোই লাগে দেখতে। আর সেটা যদি হয় ঝর্ণাদির এলাচ দেওয়া চা আর পেরুর আনা পটেটো বিস্কুট মুখে দিতে দিতে, তাহলে তো আর কথাই নেই, সকালটা পুরো জমে ক্ষীর। খবর শোনার মাঝে ছেদ পড়ল, কারণ তখনই একটা বড় কালো BMW গাড়ি আমাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। একটু পরেই গেট খোলার আওয়াজ, তারপরেই আমাদের দরজার কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখলাম একজন সাদা ফুল স্লিভ জামা পরিহিত রূপালী চুলের বয়স্ক ভদ্রলোক, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে সোনালি ফ্রেমের চশমা, বেশ আভিজাত্যপূর্ণ চেহারাই বলা যায়। বয়স আনুমানিক 60, তবুও ব্যাকব্রাশ করা চুলে আত্মবিশ্বাস ঝরে পড়ছে। ভদ্রলোক তার চকচকে পালিশ করা জুতো খুলতে খুলতে বললেন, ডিটেকটিভ ময়ূকরঞ্জন দাস ওরফে পেরুবাবুর বাড়ি এইটা তো? হ্যাঁ, এটাই। আসুন। বলছি একটু অপেক্ষা করুন প্লিজ। হ্যাঁ, মানে ওয়াশরুমে গেছে, এক্ষুনি চলে আসবে। আমার মনটা খুশিতে ডগমগ করে উঠল, কারণ পেরু বলেছিল এই মাসে আর কোনো কেস ঢুকলে ফের পাহাড়ে ঘুরতে যাবে। মিনিট 10-এর মধ্যে একেবারে অফিসের জন্য তৈরি হয়ে নিজের রুম থেকে বেরিয়ে এলো পেরু। তারপর বৈঠকখানায় বসে আগন্তুকের সামনে বলল, বলুন স্যার, একটু অপেক্ষা করালাম, কিছু মনে করবেন না। আমি পেরু। দিদি, দুটো চা দিও তো। হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, এবার আপনি বলুন। হ্যাঁ, বলছি, কিন্তু আপনি কি কোথাও বেরোচ্ছিলেন? মানে আমি তো কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি, তাই। ওর কথা বাদ দিন, ও কেস পেলে অফিস ওর মাথায় উঠে যায়। আপনি নির্দ্বিধায় বলতে থাকুন। ও, আলাপ করিয়ে দিই, উনি উপেন্দা, আমার দাদা কাম পার্টনার। আমার প্রতিটা কেসেই দাদা শুরু থেকেই আছে। আর আপনার কেসটা যে কনফিডেন্সিয়াল আর জরুরি সেটা অনুমান করতেই পারছি, তাই আপনাকে সময় না দিয়ে বেরিয়ে যাব, সেটা কি করে হয়? মাফ করবেন, আপনি কি করে বুঝলেন যে কেসটা গোপনীয়? আপনার মতো একজন ব্যক্তি যার BMW গাড়ি আছে, আমাকে তার নিজের বাড়িতেই ডাকাটাই স্বাভাবিক ছিল নাকি? তাছাড়া আপনার চোখের মধ্যে একটা অস্থিরতা ধরা পড়ছে, সেটাতে এই অনুমানটা খুব অমূলক নয় নিশ্চয়ই, তাই না? ইমপ্রেসিভ, মানতেই হচ্ছে।
ঠিক লোকের কাছেই এসেছি বলে মনে হচ্ছে, ভরসা পাচ্ছি একটু। বেশ, তা এবার কি কারণে এসেছেন এখানে সেটা একটু বলা শুরু করুন স্যার। তখন ইতিমধ্যেই ঝর্ণা দিয়ে এসে 2 কাপ চা দিয়ে গেছে। আগন্তুক এবার একটু গলা খাঁকড়িয়ে বললেন, আমার নাম সুনীল নিয়োগী। আমি নিয়োগী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একজন এক্স পার্টনার। এখন অন্য পার্টনাররা হলো আমার ছেলে সুবিমল নিয়োগী আর ওর ওয়াইফ অলিভিয়া। আমি বছরখানেক হলো ব্যবসা থেকে একটু সরে এসেছি, এখন একটু স্পিরিচুয়াল পথে যাওয়ার চেষ্টা করছি। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু একটা ভয়ানক বিপদের মধ্যে পড়ে আপনার কাছে আসা। নিয়োগী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মানে যাদের ব্যাগ জুতোর ব্যবসা, তাই তো? আর এটা কি কোনোভাবে সুবিমল বাবুর হারিয়ে যাওয়ার সাথে যুক্ত? আপনি ব্যাপারটা জানতেন? হ্যাঁ, পেপারে বেরিয়েছিল তো, নিয়োগী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টরের নিখোঁজ হওয়ার ঘটনা। ওটা তো পুলিশ নাকি ওর ড্রাইভারকে সন্দেহ করছে। হ্যাঁ, ওর ড্রাইভারটাও নিখোঁজ। পুলিশ যদিও ওকে সন্দেহ করছে এবং তার খোঁজও চলছে পুরোদমে, কিন্তু কোনো লাভ হচ্ছে না পেরুবাবু। সেই জন্যই আপনার কাছে আসা। আমার পুলিশ মহলে যথেষ্ট চেনা জানা আছে, তারাই ওই সান্যাল অ্যান্ড ঘোষ ডিটেকটিভ এজেন্সির নাম করে দিল। তারপর ঘোষালবাবুকে ফোন করলাম, তো তিনি আপনার ঠিকানা দিলেন। আমি ফোন করিনি, কারণ যদি কিডন্যাপার আমার ফোন ট্যাপ করে বসে থাকে তবে তো তাতে যদি আমার ছেলেটার কোনো অনিষ্ট করে থাকে, সেই ভয় থেকেই। বুঝলাম, কিন্তু এটা যে কিডন্যাপিং এটা শিওর হচ্ছেন কি করে? কেউ মুক্তিপঞ্চে ফোন করেছিল? না, তা করেনি, কিন্তু আমার মন বলছে আমার ছেলে তো কারোর কোনো অনিষ্ট করেনি, ওর কোনো শত্রুও নেই, খুব ডিসেন্ট ছেলে। অবশ্য এসব আপনি তদন্ত শুরু করলে নিজেই টের পেয়ে যাবেন। কিন্তু আমাকে আপনি নিয়োগ করলে আমাকে কাজটা করতে হবে অত্যন্ত গোপনে, যাতে কাকপক্ষিতেও টের না পায়, তাই তো? একদম পেরুবাবু, আপনি তো অন্তর্যামী দেখছি। প্লিজ আমাকে নিরাশ করবেন না। অ্যাকচুয়ালি আমি ঘোষালবাবুর সঙ্গে কথা বলে ওনার অ্যাকাউন্টে অ্যাডভান্স পেমেন্টও করে দিয়েছি। বোঝো কাণ্ড। এই উপেন্দ্রা, বুড়োটাকে আগে ধরো তো। আমার কনসেন্ট না নিয়ে কেস নিয়ে নিল। বুড়োটাকে এমন তবলা বাজাবো না। বেশ, আপনি এবার আপনার ছেলের সম্পর্কে আমাকে বিস্তারিত বলুন, তারপর সেই দিনের ঘটনা। এই বলে পেরু তার প্যান্টের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা ধরিয়ে ফেলল, আর তার প্রিয় আরামকে দাঁড়ায় আয়েশ করে পা ছড়িয়ে বসল। বলুন সুনীলবাবু, শুরু করুন। বলেই পেরু তার ফোনের রেকর্ডারটা অন করে দিল, আর আমি আমার নীল ডায়েরিতে নোট করা শুরু করলাম। আমার ছেলে সুবিমল নিয়োগী, বয়স 33, আমার একমাত্র সন্তান। তাই ছোটবেলা থেকেই বড় আদর যত্নে মানুষ। তবে সত্যি বলতে কি, আমাদের পরিবারের একটা হেরিটেজ আছে। আমার ঠাকুরদা স্বদেশী করতেন। স্বাধীনতার প্রাক্কালে উনি পুনে থেকে এখানে চলে আসেন আন্দোলনে যোগ দেবেন বলে। তা দেশ স্বাধীন হবার পরে একটা কাপড়ের ব্যবসা শুরু করলেন তিনি। তারপর সরে এলেন ওই লেদারের মানে ব্যাগ, জুতো, বেল্ট এইসবের ব্যবসায়। সেই ব্যবসা ফুলে ফেঁপে আজ মার্কেটে একটা বড় ব্র্যান্ড নেম হয়েছে। এই একমাত্র ছেলের জন্য অনেক মেয়ে খুঁজে আমি বিয়ে দিই বছর 3 আগে, আমাদের মহারাষ্ট্রের এক ব্যবসায়ীর ছোট মেয়ের সাথে। বৌমারা 2 বোন, তার মধ্যে অলিভিয়া ছোট। বিয়ের পরপরই অবশ্য পরিবারে এক বিপদ নেমে এলো। আমার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ল, লাস্ট স্টেজ। মাস 6 বেশি বাঁচল না। ওদিকে বিয়ের বছর 3 কেটে যাওয়ার পর বৌমার পেটে বাচ্চা আসছে না। এই নিয়েও ছেলে বৌমা দুজনে খুব চিন্তিত। আর তারই মাঝে হলো এই অঘটনটা। গত পরশুর ঘটনা। আমার ছেলে অফিস থেকে ওই বিকেল 5:30 নাগাদ গাড়ি নিয়ে বেরোয়। সাথে ওর ড্রাইভার নিখিল মণ্ডল ছিল। আমাদের অফিসের দারোয়ান সুবিমলকে গাড়ি করে ওই নিখিলের সাথে বেরোতে দেখেছে। গাড়িটা এয়ারপোর্ট চত্বরে পুলিশ খুঁজে পেয়েছে, কিন্তু সল্টলেক থেকে গাড়ি বেরিয়ে আলিপুরের দিকে না গিয়ে যে কিভাবে এয়ারপোর্টের দিকে যায় সেইটা আমার মাথায় ঢোকে না, বিশ্বাস করুন। গাড়িতে কেউ ছিল না, না আমার ছেলে, না ও ড্রাইভার ওই নিখিল। বুঝলাম। আচ্ছা সুনীলবাবু, আমার কিছু প্রশ্ন আছে, একে একে করছি।
হ্যাঁ, করুন না। হ্যাঁ, আগে বলুন তো, এই আপনার ছেলের ড্রাইভার মানে নিখিলের ব্যাপারে কি কি জানতে পেরেছেন? ওর ফ্যামিলি আছে তো? হ্যাঁ, আছে তো। নিখিলের ফ্যামিলি মহিষবাথানের একটা বস্তিতে থাকে। একটা 6 বছরের মেয়ে আর ওর বউ। বাপ মা নেই। বাড়ির অবস্থা খুব খারাপ। ওর বউটা একদিন এসেছিল দেখা করতে, তো আমি কিছু টাকা দিলাম। বলছে বাজারে নাকি ওদের বিস্তর ধার। ঠিকানাটা একবার আমায় দেবেন, আমি গিয়ে একটু দেখা করব। আর আপনি কাউকে সন্দেহ করেন বা অস্বাভাবিক কিছু আপনার নজরে এসেছে রিসেন্টলি? আগে কি বলি, রিসেন্টলি সুবিমলের সাথে অলিভিয়ার বনিবনা হচ্ছিল না। মাঝে মাঝেই খুব ঝগড়া হতো ওদের, সেটা শুনতেও পেতাম। ব্যাপারটা চূড়ান্ত পর্যায়ে চলে যায় একদিন, তাই ভাবলাম ওদের গিয়ে ঠেকাই। কিন্তু এটা তো ধরুন ওদের ব্যক্তিগত ব্যাপার, তাই এরপর থেকে আর বেশি নাক গলাতাম না। কি নিয়ে ঝামেলাটা হতো সেটা বুঝতে পারতেন কি? আসলে বৌমা তার বন্ধুদের নিয়ে একটু হই হুল্লোড় করতো, মাঝে মাঝে রাত করে বাড়ি ফিরতো। এইসবই হবে হয়তো, আমি ঠিক জানি না। এরপর তো আপনাদের ওখানে যেতে হবে আমাদের, তখন কিভাবে ইনভেস্টিগেশন গোপন রাখবেন? হ্যাঁ নিশ্চয়ই, আসুন না। আমি বলে রাখবো, আমার গুরুদেবের আশ্রমের ছেলেরা এসেছে চাঁদা চাইতে। আশ্রমের ছেলেরা শুভানুধ্যায়ী হয়ে লোকদের থেকে বাড়ির নিরুদ্দেশ লোকের সম্পর্কে খোঁজখবর করছে। সেটা খুব একটা বেমানান দেখাবে না, আই গেস। বেশ, তাই হবে। আচ্ছা বেশ, তো কবে নাগাদ আসছেন? আজ সন্ধ্যাতেই যাব। উপেন্দ্র, আমি অফিস ছেড়ে আলিপুর ঢুকে যাব। আপনার বাড়ির ঠিকানা, ড্রাইভারের বাড়ির ঠিকানাটা আমায় হোয়াটসঅ্যাপ করুন, তারপর বাকিটা দেখছি। ঝর্ণাদি, কাপগুলো নিয়ে যাও। বেশ বেশ, আমি তাহলে উঠি আজকে। কটায় ঢুকবেন আপনারা? আমি তখন বৌমাকে থাকতে বলে দেব। 7টা থেকে 8টার মধ্যে। আচ্ছা বেশ, আমি আসছি তাহলে। এই বলে সুনীল বাবু বেরিয়ে গেলেন ঘর থেকে, আর সঙ্গে সঙ্গে পেরুও উঠে পড়ল। তারপর সানগ্লাসটা চাপিয়ে জুতোর কাপবোর্ডটার উপরে রাখা হেলমেটটা তুলে নিয়ে ব্যাগ কাঁধে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ল। সন্ধেবেলা আমি পেরুর পাঠানো ঠিকানা মানে নিয়োগী বাড়ি খুঁজে পৌঁছে গিয়ে দেখি পেরু আগেভাগেই পৌঁছে গেছে, একা একা বসে চা খাচ্ছে। আমাকে দেখেই বলল, আরে উপেন্দ্র, এসো এসো, বসো, দিয়েছি দেখো। এই বলে পেরু আমাকে ফোনে একটা ভিডিও দেখালো। একটা কালো রঙের ফেরারি গাড়ি একটা অফিসের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেখানে উর্দি পরা একজন ড্রাইভার, আর পেছনে এখন স্যুট পরা একটা লোক বসে আছে। এই ভিডিও ফুটেজগুলো কোথায় পেলেন? পেরুর পাশের আর্ম চেয়ারটায় বসতে বসতে জিজ্ঞাসা করলেন সুনীলবাবু। ইলেকট্রনিক্স কমপ্লেক্সে পুলিশ স্টেশন, আইওর থেকে। আমার সাথে একটা পুরনো পরিচয় বেরিয়ে গেল, আর নিয়োগী কর্তার ব্যাপারটা ইনভেস্টিগেট করছি বলতেই এগুলো ফোনে দিয়ে দিল। আমার অফিস তোর কাছেই, বিকেলের দিকে গিয়েছিলাম একবার। ও বেশ বেশ, তা তদন্তের অগ্রগতির কিছু খবর পেলেন? দেখুন সুনীলবাবু, ওরা তো ড্রাইভারকে মেনলি সাসপেক্ট করছে। ওই গাড়িটাকে রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরায় ট্রেস করা গেছে। ওটা রিং রোড ধরে আরডিবি পর্যন্ত যায়, তারপর সেটা ডান দিকে ঘুরে কলেজ মোড় হয়ে সোজা নিউ টাউনের দিকে বেরিয়ে যায়। সেই রাস্তা ধরেই সোজা এয়ারপোর্ট, তারপর আর কোনো মুভমেন্ট পাওয়া যায়নি। গাড়িটা পরে অবশ্যই এয়ারপোর্টের এক ফাঁকা রাস্তায় পড়েছিল, তাতে ড্রাইভার আর নিয়োগীবাবু কেউই ছিলেন না, যেমনটা আপনি আগের দিন বললেন আর কি। ও, তাহলে তদন্তে অগ্রগতি নেই বলতেই হচ্ছে। আচ্ছা পেরু, সেই দিনের ফ্লাইট চেক করে দেখেছো? ও না বলে অন্য কোথাও চলে যায়নি তো? পুলিশ ফ্লাইট লিস্ট চেক করেছে, ওই নামের কেউ সেদিন ফ্লাইটে ওঠেনি। সিসিটিভিও দেখা হয়েছে, ওনার ছবি পাঠিয়ে। আচ্ছা সুনীলবাবু, এই বাড়িতে কে কে থাকে? আমি, আমার ছেলে, এক চাকর পরিমল, রান্নার লোক আরতি আর বৌমা। সবাই এখন আছে তো? হ্যাঁ সবাই আছে। বেশ, তাহলে একে একে সবাইকে পাঠান। হ্যাঁ, আমি সবাইকে বলে রেখেছি, আমার বৌমাকেই আগে পাঠাচ্ছি। দাঁড়ান। হ্যাঁ পাঠান। আর হ্যাঁ, আরেকটা কথা। হ্যাঁ কি বলুন তো? আমি যখন সবাইকে একে একে জড়ো করবো, আপনি প্লিজ একটু আমাকে একা ছেড়ে দেবেন। ও হ্যাঁ নিশ্চয়ই, আপনি একটু বসুন, আমি পাঠাচ্ছি। আর উপেনবাবু, সরি, আপনার চায়ের কথাটা ভুলে গেছিলাম, ওটাও আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই বলে সুনীলবাবু ঘরের ভেতরে চলে গেলেন। আমার চা যতক্ষণে এসেছে তার আগেই সুনীলবাবুর বৌমা অলিভিয়া দেবী আমাদের সামনে এসে বসেছেন। বয়স আনুমানিক 26-27,
মুখশ্রী বেশ সুন্দর, মুখে অপরূপ জেল্লা ফুটে বেরোচ্ছে। তার স্বামী যে আজ 3 দিন হলো নিখোঁজ, তাকে দেখে মনে হলো সেই দুশ্চিন্তা যেন ঢাকা পড়ে গেছে তার রূপের মহিমায়। আমরা সুনীলবাবুর আশ্রমের সঙ্গে পরিচিত, একই আশ্রমের সদস্য। এমনি কৌতূহল থেকে জিজ্ঞেস করছি, আপনার কি ধারণা, আপনার স্বামী কি নিজেই নিখোঁজ হয়ে গেছেন নাকি কেউ কিডন্যাপ করে থাকতে পারে? আসলে পুলিশে আমাদের একটু চেনা জানা আছে, যদি কিছু সূত্র বের করা যায়, তাই সুনীলবাবু বলছিলেন আর কি। অলিভিয়া দেবী আমাদের দুজনের দিকেই তাকালেন। পেরু একটা নিস্পৃহ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন ওই আমার অ্যাসিস্ট্যান্ট। অলিভিয়া আসার আগে পেরু অবশ্য আমাকে বলেছে, শোনো উপেন্দা, জেরাটা তুমি শুরু করো। তোমার বোকা বোকা প্রশ্ন করার কায়দার ফলে কেউ আমাদের গোয়েন্দা মনে করবে না, আমি শিওর। মাঝে কিছু জিজ্ঞেস করতে হলে আমি ঢুকবো। বেশ বেশ, তাই হবে। আমার প্রশ্ন শুনে অলিভিয়া একটু ভাবল, তারপর বলল, ও নিজে থেকে কোথাও চলে গেলে বাড়িতে নিশ্চয়ই কিছু বলতো, তাই না? অন্তত আমাকে সহ্য না হলেও বাবাকে তো বলতো, কি বলুন? আপনাকে সহ্য করতে না পারলে কেন বলছেন? মানে আপনাদের মধ্যে কি কিছু হয়েছিল? তেমন কিছু নয়, আসলে ও একটু চাপা স্বভাবের, আমাকে তো সব বলতো না। হ্যাঁ, মাফ করবেন, আপনাদের দাম্পত্য সম্পর্ক কেমন ছিল সেটা যদি একটু বলতেন। মানে স্বাভাবিক কি? প্রশ্নটা করার সাথে সাথে পেরুর চোখে একটা ঝিলিক দেখা গেল। সে যেন সমীহ করল যে আমি একটা ভালোই প্রশ্ন করেছি। অলিভিয়া একটু চুপ করে গেল, কিছু একটা ভেবে থেমে গেল, তারপর বলল, আমাদের তো অ্যারেঞ্জড ম্যারেজ, জানেন তো, ব্যাস বুঝে নিন। আচ্ছা, তাহলে সম্পর্কটা শীতল ধরে নি, কেমন? পরের প্রশ্ন করুন। আপনার স্বামী মানুষ কেমন ছিলেন? মানে এত বড় একজন বিজনেস টাইকুন, দাম্পত্য লাইফের বাইরে তার কোনো অ্যাডভেঞ্চার ছিল কি? একটু খোলাখুলি বলুন প্লিজ। আপনার প্রশ্নগুলো একটু বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে নাকি? দেখুন, উনি নিখোঁজ, ওনাকে খুঁজে বের করতে গেলে এখান থেকে হয়তো কোনো সূত্র বেরোবে। প্লিজ আমাদের একটু সহযোগিতা করুন, কিছু রাগঢাক করবেন না। বিজনেসও ভালোই বোঝে, তবে মানুষ হিসেবে আমি ওকে যতটা দেখেছি, ও একটু শো অফ করতে ভালোবাসে। বরাবরই নিজের আভিজাত্য প্রতিপত্তি এসবের প্রদর্শন করে বেড়ানো ওর একটা বদ অভ্যেস। যে বছর কোম্পানিতে লোকসান হলো, সেই বছর 3-4 জন বন্ধুর সাথে মরিশাসে ঘুরতে গেছিল। আর অ্যাডভেঞ্চার বলতে ওর অনেক ক্লায়েন্ট ডিল করতে অনেক মেয়েদেরকে এমপ্লয় করতে হয়। যেবার স্পেন গেল, একজনকে তো নিয়ে গেছিল। আমি ওর ফোনের গ্যালারিতে ওদের একসাথে ছবিও দেখেছি। ওসব তো চলেই। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, রিসেন্টলি কারোর সাথে অ্যাফেয়ার চলছিল, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? ওর ড্রাইভার সব জানতো, ওকে জিজ্ঞেস করলে আপনারা সব জানতে পেরে যেতেন। আমি কানাঘুষো শুনছিলাম একজনের কথা। ড্রাইভার একদিন নেশা করতে করতে আমাদের বাড়ির ড্রাইভারকে বলে দিয়েছে, সেই আমায় জানালো। তাই নাকি? আপনাদের ড্রাইভারের নাম কি, আর কি কি বলল সে? ওর নাম সোহেল। ওই বলল মেয়েটা নাকি ওই নিউ টাউনে কোথাও একটা ফ্ল্যাটে ভাড়া থাকে, যেখানে সাহেব যায় মাঝে মাঝে। গেলে ম্যাডামের জন্য আওয়াধের বিরিয়ানিও নিয়ে যায়। নিখিল যেদিন বিরিয়ানি কেনে মালিকের হয়ে, সেদিনই বুঝতে পারে আজ ওখানে যাওয়ার প্ল্যান আছে। কথাটা আপনার শ্বশুরমশাই জানেন? আই থিঙ্ক উনি জানেন না। মেয়েটার নাম জানেন? সোহেল বলেছিল নামটা, মনে হয় মনিকা। আর কাউকে সন্দেহ করেন? মানে আর কিছু অস্বাভাবিক দেখেছেন আপনার স্বামীর ব্যবহারে? অফিসের ব্যাপারটা আমি বিশেষ বলতে পারবো না, তবে কিছু একটা নিয়ে ও খুব টেন্সড থাকতো। দিন 2 ধরেই একটু অন্যমনস্ক মনে হতো। অফিসের সেক্রেটারির সাথে একবার কথা বলে দেখতে পারেন। ওর নাম দীপেন শাসমল। ছেলেটা ওর সম্পর্কে আপনাকে অনেক ডিটেলস দিতে পারবে। আর 2-4টে সাধারণ কথাবার্তা বলে অলিভিয়াকে যেতে বললাম। সে চলে যেতে একে একে চাকর পরিমল, রান্নার দিদি আরতি, এদের জেরা করা হলো। আরতি তার দাদাবাবুর কথা বলতে বলতে বেশ কান্নাকাটি করল, তবে বিশেষ কিছু তথ্য পাওয়া গেল না। ওরা চলে যেতেই পেরু সুনীল বাবুকে ডেকে বলল, এদিকটা তো হলো, একবার আপনাদের বাড়ির ড্রাইভার সোহেলকে যে ডাকতে হবে।
সুনীলবাবু তাকে তলব করতেই সে মাথা নিচু করে হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করল। ছটফটে লোক, দেখে বোঝা যায়। তার মুখটা লাল, সে একটা জর্দা দেওয়া পান খাচ্ছিল। আমাদের সামনে এই অবস্থায় তলব হওয়ায় সে যেন একটু লজ্জায় পড়ে গেছে। তোমার নাম কি? স্যার আমার নাম সোহেল। ছোট সাহেবের ব্যাপারে কি জানো বলো? হ্যাঁ, সাহেব খুব দিলদরিয়া লোক, একটু শৌখিন, খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন। কিন্তু কেন স্যার? সেসব আমরা জানি, বাইরে কারোর সাথে সম্পর্ক ছিল কি? তুমি কি কিছু জানো সেটা বলো। আমি কিছু জানি না স্যার এই বিষয়ে। শোনো, আমরা কিন্তু পুলিশের লোক, তুমি যে অনেক কিছু জানো সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। এখন তুমি সেটা গোপন করতে গেলে কিন্তু ধরে নিতে হবে যে তুমি চাও না দাদাবাবুকে খুঁজে পাওয়া যাক। আর সেটা কেন চাও না সেটাই হলো প্রশ্ন, তাই না? না না স্যার, স্যার আমি বলছি, আমি সব বলছি। শোনা কথা স্যার, বাবুর একজনের সঙ্গে একটুখানি ভাব ছিল। মেয়েটার নিউ টাউনে বাড়ি। নাম কি? ঠিকানা, ফোন নাম্বার আছে? হ্যাঁ স্যার, আর নাম হচ্ছে মনিকা। আর এর বেশি আমি কিছু জানি না স্যার। সেন্ট্রাল মলের আশেপাশে কোথাও থাকে শুনেছিলাম। খবরটা আমাকে নিখিল দিয়েছিল স্যার। এখন তো দেখছি ওই বাবুকে কিডন্যাপ করেছে আমার মনে হয়। নিখিল যে কিডন্যাপ করেছে সেটা কেন বলছো? স্যার ওর খুব রাগ ছিল স্যার বাবুর ওপরে। মাল খেলে বাবুর আর হুঁশ থাকতো না, ওকে ছোটো লোক বলে গাল দিত। তার ওপর আবার নিখিল অনাথ, ওর একটা হোমে মানুষ হয়েছিল। দাদাবাবু এটা জানতেন। এবার নিখিল একদিন বলেছিল যে ওর এনে দেওয়ার বিয়ারের বোতলটা একটু কম ঠান্ডা ছিল, তাই ওকে ওই কি বলে স্যার, বাস্টার্ড বলে গালাগাল দিয়েছিল। ওর মনে হচ্ছিল ওইখানে গলা টিপে বাবুকে খুন করে দেবে। আমায় একদিন নিজে বলেছিল স্যার। আচ্ছা, তোমাদের মাইনে করি কেমন দেয় বাড়িতে? মানে এরা তো খুব বড় লোক। সত্যি বলতে কি স্যার, চামার। মাস পেরিয়ে মাঝামাঝি হয়ে যায়, তারপরেও মাইনে পাই না। নিখিলের ওই একই অবস্থা। ওর বউটা বলছিল বাড়িতে কানাকড়ি নেই, নিখিল নাকি ধার করে করে সংসার চালায়। একটা ট্যাক্সি কিনবে ভাবছিল, কিন্তু লোনের জন্য দীর্ঘদিন ঘোরাঘুরি করে তাও পাইনি স্যার। আমি তোর বউকে উল্টে 100 টাকা দিলাম। ঠিক আছে, তুমি এখন আসতে পারো, আর যাওয়ার আগে তোমার নাম্বারটা দিয়ে যাও। আমরা আধ ঘন্টা পর সুনীল বাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। তিনি বেরোনোর সময় জিজ্ঞাসা করলেন, কি মনে হচ্ছে আপনাদের? আমার ছেলে ভালো আছে তো? পেরু জুতোটা পায়ে গলাতে গলাতে বলল, দেখুন সুনীলবাবু, সেটা এখনই বলা সম্ভব নয়। তবে সাধারণত কেউ যদি কিডন্যাপ করে তাহলে তো মুক্তিপণ চাইবে। আজ 3 দিন হয়ে গেল, কোনো ফোন নেই, সেটাই একটু ভাবাচ্ছে। তাকে এইভাবে লুকিয়ে রেখে কার কি লাভ? দেখি কাল একবার ওর অফিসে যাব, আর পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। এখন যা খবর দেওয়ার ওরাই দেবে। আমার ওই একমাত্র ছেলেটা বেঁচে আছে তো? হ্যাঁ, না কিছুই বলার মতো অবস্থা নেই এখন। আশা রাখুন, আসছে। সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতে কথাটা বলল পেরু। দেখতে দেখতে একটা দিন পার হয়ে গেল। এদিকে সন্দেহের তীর ক্রমশ সুবিমল নিয়োগীর ড্রাইভার নিখিলের দিকেই ক্রমশ জোরালো হচ্ছে। তার বেশ কয়েক মাসের মাইনে বাকি, উল্টে তার খামখেয়ালি মালিক মদ্যপ অবস্থায় প্রায়ই তাকে খিস্তি করত। তার মনে ক্রমশ ধিকধিকে আগুনের মতোই জমা হচ্ছিল পুঞ্জীভূত ক্ষোভ। সে তাই রাগের মাথায় তার মালিককে খুন করে কোথাও গা ঢাকা দিচ্ছে, এই হচ্ছে পুলিশের ধারণা। পেরু বলছিল এখনও পর্যন্ত সেই ধারণা থেকে বাইরে বেরিয়ে অন্য কিছু ভাবার মতো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। গতকাল আমরা নিখিলের বাড়ি খুঁজে গেছিলাম। তার স্ত্রীর সঙ্গে দেখা করতেই সে কান্নায় ভেঙে পড়েছিল। পেরু বলেছিল, আপনার স্বামীর আর কোনো যোগাযোগের নাম্বার নেই? আপনাদেরই কোনো আত্মীয়দের বাড়ি যায়নি তো? সে কারোর সাথে শত্রুতা ছিল ওর? নিখিল মণ্ডলের বউ রোগা, দারিদ্র পীড়িত অসহায় চেহারা নিয়ে আমাদের সামনে দাঁড়িয়েছিলেন। মাথায় ঘোমটা টেনে বলেছিলেন, ওর তো একটাই ফোন বাবু, আমার শ্বশুর মশাইয়ের দেশ রায়গঞ্জে। ওখানে কোনো আত্মীয় কুটুমদের ফোন করতে আমার বাকি নেই। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। কি যে হলো আমার কপাল।
শত্রুতা না, তেমন কিছু তো জানা নেই। মিনিট 10 তাকে প্রশ্ন করে সেখান থেকে বেরিয়ে পেরু বলেছিল, না হে উপেন্দা, কিচ্ছু ক্লু পাচ্ছি না। পুলিশ নিশ্চয়ই ওর আত্মীয়র বাড়িগুলো খুঁজে দেখবে। আপাতত তাদের উপরেই কেসটা ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই, আর এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কাল বিকেলের পর থেকেই তাই আমাদের গতিবিধি আর বিশেষ হয়নি। পেরু ওর পরিচিত একজন লোককে দায়িত্ব দিয়েছে। সুবিমল নিয়োগীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে গত 6 মাসে কোন কোন অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তার একটা লিস্ট বানিয়ে দেওয়ার জন্য। ঘণ্টা দুয়েক পরে বেশ কয়েকটা নামের লিস্ট ওর মোবাইলে হোয়াটসঅ্যাপে ঢুকলো। ও সেটা পড়তে পড়তেই বেশ খানিকটা উত্তেজিতভাবেই বলল, এই দেখো উপেন্দাই, দেখো মনিকা রায়। আর এখানে বেশ কিছু টাকা পাঠানো হচ্ছে কয়েকদিন ছাড়া ছাড়া। মনিকার পিএনবিতে অ্যাকাউন্ট আছে, ব্যাংক থেকে তো ঠিকানা পাওয়া যাবে। মনিকা মানে সেই মেয়েটা না যার সাথে ভিকটিমের অ্যাফেয়ার চলছিল? হ্যাঁ, এছাড়াও আমার মাথায় আরও একটা চিন্তা টোকা দিচ্ছে। আচ্ছা দাঁড়াও, সুনীল বাবুকে একটা ফোন করি। ফোনটা করেই পেরু একটা মোক্ষম প্রশ্ন করল যে নিরুদ্দেশের দিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল কিনা। আমি একদিকের গলায় শুনতে পেলাম। কি চিৎকার শুনতে পেয়েছেন বললেন? ভারী ইন্টারেস্টিং, ধন্যবাদ সুনীলবাবু। আচ্ছা এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ। কিছু খবর পেলে পেরু? পেরু উত্তর দেবার আগেই কিছুতে উৎসাহিত হয়ে উঠে দাঁড়ালো। তারপর ঘরময় পায়চারি করতে করতে বলল, একদম। দাঁড়াও, থানা একবার জেনে নি ওরা মনিকার ব্যাপারে কিছু জানে কিনা। উঠে পড়ো উপেন্দা, উঠে পড়ো, এক্ষুনি একবার বেরোতে হবে। কেস জন্ডিস। আরে এবার হলোটা কি? নতুন কোনো খবর নাকি? কেষ্টপুর খালে ডেড বডি পাওয়া গেছে একটা। পুলিশ সাসপেক্ট করছে সুবিমল। বডি ফুলে ভেবে ঢোল, কিচ্ছু চেনা যাচ্ছে না। আমি যখন ফোনটা করলাম ওরা বডিটা টেনে তুলেছে লোক দিয়ে। স্থানীয় কিছু ছেলে লাগিয়েছে বলল। আমরা তড়িঘড়ি করে যখন কেষ্টপুর খালের ধারে স্পটে পৌঁছলাম, দেখি লোকে লোকারণ্য, গিজগিজ করছে ভিড়। একটা অ্যাম্বুলেন্স এসেছে, সেটাতে বডিটা কিছুক্ষণ আগে তোলা হয়েছে। এলাকার লোকজন এদিকে লাশ দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেছে পুলিশের গাড়ি ঘিরে। আমরা ভিড়ের মধ্যে মিশে গেলাম। পেরু নাকে রুমাল চাপা দিয়ে লাশটার কাছে পৌঁছে ঝুঁকে কিছু একটা নিরীক্ষণ করছিল। দুর্গন্ধে আমার পেটের ভাত বমি হয়ে বেরিয়ে আসার জোগাড়। লাশের দেহ গলে ফেটে গিয়ে জায়গায় জায়গায় ভেতরের দগদগে সাদা মাংস বেরিয়ে পড়েছে। সেখানে মাছি ভন ভন করছে। লাশটার মুখটা ফেঁপে যাওয়া মনে হচ্ছে যেন একটা গ্যাস বেলুন। পুলিশ নিজের দক্ষতায় কিছুক্ষণের মধ্যে প্রকৃত খুনির পাকড়াও করার আশ্বাস দিলে অবশেষে অবরোধ উঠল। পেরু ওসি সাহেবের কাছে গিয়ে দাঁড়াতেই তিনি কোমরে হাত দিয়ে বললেন, এই যে লাশটা দেখলেন, বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে এখানেই। একজন ফল বিক্রেতা গন্ধ পেয়ে খবর দিল, আর আবার এদিকে এলাকার লোকেরা ভাবছে নাকি তাদের মধ্যে কেউ। এই ঝামেলা হুজ্জুতির চাকরি থেকে যে কবে রেহাই পাবো কে জানে। তবে আপনাদের নিরুদ্দেশ লোককে খোঁজার তদন্ত মনে হয় এখানেই বন্ধ হলো। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। মানে কি বলছেন রে? কি লাশটা কিন্তু মিস্টার নিয়োগীর নয় ওসি সাহেব। মিস্টার নিয়োগীর নয়? সেটা আপনি জানছেন কি করে? আমি ঠিকই বলছি। এই লাশটা মিস্টার নিয়োগীর ড্রাইভার নিখিলের। হ্যাঁ বলেন কি? তবে আপনি বুঝলেন কি করে? লাশটার গালের বাম দিকে একটা তিল আছে। এই তিলটা আমি ড্রাইভার নিখিলের মুখে দেখেছি ওর ছবিতে। কালোদের বাড়ি গেছিলাম, সেখানেই দেখেছি ছবিটা। হ্যাঁ বেশ। তা আর কি কিছু বুঝলেন? সুইসাইড না মার্ডার? অবশ্যই মার্ডার। গলা টিপে হত্যা, গলায় দড়ি চেপে ধরার কাটা গোল দাগ। দেখুন, আপনার পোস্টমর্টম রিপোর্টেও তাই বলবে, আমার বিশ্বাস। বুঝলাম। বেশ, দেখা যাক কি হয়। এই গাড়ি লে যাও। অ্যাম্বুলেন্সটা স্টার্ট দিয়ে তারপর ধোঁয়া উড়িয়ে মর্গের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বলছি আপনারা একবার থানায় আসুন তো, কথা আছে। এই বলে ওসি সাহেব নিজের গাড়িতে চেপে বসলেন। আমরা ওনার পিছু পিছু থানায় গিয়ে উঠলাম। তিনি হাত মুখ ধুয়ে আসার পর আমাদের সামনে এসে বসলেন। এই ঘোষালবাবু, বলছি আমার ঘরে 3 কাপ চা পাঠাবেন। এরপর আমাদের দিকে ঘুরে বললেন, হ্যাঁ তা বলছি আপনি কি যেন একটা লেডির কথা বলছিলেন নাকি, ওই মিস্টার পেরু? নিখোঁজ সুবিমল নিয়োগীর একজন অভিসারিণী ছিল। তার খোঁজ খবর করতে পারলে এই কেসটাতে অনেক অগ্রগতি করা যাবে বলে আমার ধারণা। চোখের উপর সানগ্লাসটা ঠেলে দিয়ে কথাটা বলল পেরু। তাই নাকি? তা কি নাম? নাম মনিকা রায়। নিউ টাউনের কোনো এক অ্যাপার্টমেন্টে একা থাকে।
ঠিকানা এখনো পাইনি, তবে পেয়ে যাব খুব শীঘ্রই। একটা বড় লিড হাতে এসেছে। আচ্ছা, আর কাউকে কি সাসপেক্ট করেন? সাসপেক্ট আপাতত একজন তো বাদ চলেই গেল, ও ড্রাইভার নিখিল। সুবিমল নিয়োগীর ওয়াইফ কিন্তু ওর সাথে পার্টনারশিপে ছিল। সুবিমলের অবর্তমানে সেই মালিকানা পাবে, কারণ ওদিকে নিখোঁজ ব্যক্তির বাবা নিজেকে বিজনেস থেকে সরিয়ে আধ্যাত্মিক পথে নিয়ে গেছেন। ও স্ত্রী অলিভিয়ার মোটিভ থাকতেই পারে, বিশেষ করে তার যখন আবার একজন বয়ফ্রেন্ড আছে। তাই নাকি? তা সেই বয়ফ্রেন্ডের নামটা কি? বিক্রান্ত। ব্যাপারটা খুব গোপন, আমরা জানতে পেরেছি তার ফোনের কল রেকর্ড দেখে, আর দুটো হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে। দুজনে একসঙ্গে পার্টি করছে, ঘুরে বেড়াচ্ছে। আমার ধারণা সেই খবর নিয়োগীর বাড়ির কেউ জানে না, বিশেষ করে সুনীল নিয়োগী তো নয়। বিক্রান্তের খবরটা যদি জানতে পারে, সে সুনীলকে বলে পার্টনারশিপ থেকে অলিভিয়ার নাম ঘ্যাচাং ফোঁ করে দিতেই পারে। সেক্ষেত্রে তাকে সরিয়ে দেওয়া অলিভিয়া আর বিক্রান্তের পক্ষে অসম্ভব নয়। একটা মোটিভও পাওয়া যাচ্ছে। টেবিলে একপাশে রেখে যাওয়া 3টে চায়ের কাপের থেকে একটা তুলতে তুলতে বলল পেরু, বাহ, আপনি তো দেখছি মশাই তলায় তলায় অনেক দূরে গিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আর কোনো ক্লু? সব জেনে নেবেন স্যার, আপনারা তো মাস গেলে মাইনে পান, আর আমাদের মক্কেলের কাছে কাজ না দেখাতে পারলে সে ফিস দেবে কেন? আরে বলুন মশাই বলুন, আপনার ভাগের দই নেপোয় মারবে না, ভয় নেই। সুবিমলের গাড়িটা যেটা পুলিশ সিজ করেছে, সেটাতে একটা অস্বাভাবিকত্ব আছে। সেটার ফুয়েল মিটার ঠিকমতো শো করছে না। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু এতে আপনার খটকার কারণটা কি? এই খবরটা আমি আপনাদের আইওর থেকে পাই। ওনাকে ধন্যবাদ এটার জন্য, কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি মোটে 3 মাস আগে কেনা গাড়ি। ওখানেই তো খটকা ওসি সাহেব। কেন? খটকার কি হলো? আরে কোনো নতুন গাড়ির কোনো পার্টস কি খারাপ হয়ে যেতে পারে না? পারে, তবে তার চান্স লাখে একটা। আমার মনে হচ্ছে এটার সাথে কিডন্যাপ কেসটার সম্পর্ক আছে, যদিও সূত্রটা পাচ্ছি না। মনে হচ্ছে আমরা কেসটার উপরে উপরে ঘুরছি, মানে ভেতরে ঢুকতে পারছি না। তারপর মুহূর্তের নিস্তব্ধতা আমাদের বেকুব বানিয়ে ওসি সাহেব বললেন, থাক থাক, অনেক হয়েছে। আপনাদের গল্প গুজব আমি সব শুনে নিলাম আপনাদের দৌড়টা দেখার জন্য। ভালো কবিতা লিখতে পারবেন আপনি বেরুবাবু, আপনার কল্পনা শক্তি খুব ভালো। আর অযথা দৌড় ঝাঁপ করার কোনো দরকার নেই, কারণ আপনি আমাকে ফোন করার কিছুক্ষণের মধ্যেই সুনীলবাবুর কাছ থেকে আমি ফোন পাই কিডন্যাপার মুক্তিপণ চেয়ে ফোন করেছেন। আর আমি শুরু থেকেই জানতাম যে ওটা নিখিলের লাশ। জাস্ট এই আপনাকে একটু বাজিয়ে দেখার জন্যই আর কি। আর হ্যাঁ, সুনীলবাবু বলেছেন যে মুক্তিপণের টাকা উনি দিয়ে দেবেন আমাদের বা আপনাকে, আর কোনো দৌড়ঝাঁপ করতে হবে না। তারা যে কত বিপজ্জনক লোক সেটা বোঝানোর জন্যই নিখিলকে ওরা মেরে ফেলে দিয়ে গেছে। তাই নিয়োগীরা আর তদন্তে কোনো ইন্টারেস্ট দেখাতে চাইছে না। আপনাকে ডেকে নিয়ে কড়া করে বারণ করে দিয়েছে। আর হ্যাঁ, আপনার ফিসটা আপনি যথাসময়ে পেয়ে যাবেন। যাও সালা, এত পরিশ্রম সব জলে গেল। মুক্তিপণ কত চেয়েছে? 20 কোটি, তাও আবার সোনার বারে। ঘুঘু মাল, বড়সড় গ্যাং, পাকা মাথার খেলা। যাগে, তো এখন আপনাদের ছুটি, যান বাড়ি যান, ঘুমন। এই বলে ওসি সাহেব পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরাতে লাগলেন। আমরা পুলিশ স্টেশন থেকে বেরিয়ে পড়ে ব্যস্ত বাইপাস ধরলাম নিউ আলিপুর পৌঁছানোর জন্য। পেরু ওর মাথাটা বের করে গাড়ির জানলার বাইরে শহরের ভিড় দেখতে লাগলো। বন্ধুবরকে বিমর্ষ দেখাচ্ছে বেশ। সারা রাস্তা আর কোনো কথা বলল না। আমাদের বাড়িতে পৌঁছনো স্তক পেরু একবার সুনীল নিয়োগী আর একবার ওসি সাহেবকে ফোন করতে থাকলো। ফোনে 5 মিনিট কথা বলে তারপর কেটে দিল। পর মুহূর্তেই কি একটা ওর মাথায় এলো। ঘরময় বিচ্ছু ছেলের মতো ছুটোছুটি করতে থাকলো। এই সোফার উপর লাফিয়ে পড়ে আবার এই ফোন করতে থাকে সুনীল নিয়োগীকে। ওর কথাবার্তার ধরন দেখে যা বুঝলাম, ও সুনীল বাবুকে নিজের সর্বশক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে একদম বিনা বাধায় এতগুলো টাকা কিডন্যাপারের হাতে তুলে দেওয়া অর্বাচীনের মতো কাজ হবে। আচ্ছা, ওরা কি আপনার সাথে আপনার ছেলের কথা বলিয়েছে বা ছবি পাঠিয়েছে ফোনে? কিসের ভিত্তিতে টাকাটা দেবে না? আমি আমার একমাত্র ছেলেকে নিয়ে রিস্ক নিতে পারবো না পেরুবাবু। টাকাটা আমি দিচ্ছি, আর এটাই ফাইনাল। এরপর ছেলে ভালোভাবে বাড়ি ফিরলে আপনি যা পারেন করুন। আপনাকে তো আমি পুরো ফিসটাই দেব। আমি আমার ফিজের জন্য কনসার্ন নই সুনীল বাবু। ধরুন ওরা টাকাটা পেল, তারপরও আপনার ছেলেকে ছাড়লো না, হয়তো ওদের কাছে আদৌ আপনার ছেলে নেই। আছে যে, সেটা কি ওরা কনফার্ম করেছে? সকালে লেটার বক্সে একটা খামে কটা ছবি রেখে গেছে ওরা। ওকে মুখ বন্ধ অবস্থায় একটা ঘরে রাখা আছে দেখছি।
ছবিগুলো একটু আমাকে হোয়াটসঅ্যাপ করুন তো তাড়াতাড়ি, যদি কিছু সাহায্য হয়। আর হ্যাঁ, আমার মাথায় একটা প্ল্যান আছে। না না প্লিজ, এখন ওসব নয়, আমি টাকা পাঠাচ্ছি, সেটাই ফাইনাল। আগে আমার ছেলে ঘরে আসুক, তারপর যা করবার করুন, প্লিজ। মিনিট 5 পরে ফোন রেখে পেরু বলল, আমাকে একবার নিয়োগী বাড়ি যেতে হবে, কবে কোথায় কিভাবে কিডন্যাপার টাকা চাইছে খবর নিয়ে আসি। তারপর সুনীলবাবুকে কনভিন্স করিয়ে দেখি যদি কিছু নজরদারি করা যায়। আসলে আমি ছেলেটাকে নিয়ে বেশি চিন্তিত। এর মধ্যে যা কিছু হয়েছে, কিডন্যাপার যদি বিন্দুমাত্র আন্দাজ পায় যে সুবিমল ওদের চিনতে পেরেছে, ওকে আস্ত রাখবে না। এটা তুমি লিখে রেখে দাও দাদা। পেরু প্রস্তুত হয়ে মিনিট 10 মধ্যে বেরিয়ে গেল। ঘণ্টা 4 পর ওর ফোন পেলাম। গলা শুনে মনে হলো বেশ উৎফুল্ল, যেন কিছু একটা সাফল্যের মুখ দেখেছে। আমি ব্যাপারটার বিস্তারিত জানতে চাইতে বলল, কাল সকাল 10:30 একটা লোক হলুদ টি শার্ট পরে আসবে, তাতে লেখা থাকবে বাইরে বেরোলেই খরচা। সেটাই নাকি তাকে চেনার উপায়। সে একটা ছোট হাতির ট্রাক নিয়ে আসবে, লোকেশন হলো রিং রোড, বেরির পাশে। সেই ট্রাকে একটা ফাঁকা প্যাকিং বক্সের ভেতর সোনার বারগুলো ভরে গাড়িতে চালান দিতে হবে। ব্যাস, এইটুকুই সুনীলবাবু জানিয়েছেন। সে তো বুঝলাম, তুমি কি প্ল্যান ভাবছো সেটা তো বলো। আরে ওরকম গাড়ি আর পোশাকের ড্রাইভার, সে তো কলকাতা পুলিশের সিসিটিভিতে আগেই ক্যাপচার হয়ে যাবে। ওকে আগে পাকড়াও করে কথা বের করে আমরা ওকে ছেড়ে দেব। ও সোনা তুলতে থাক, ততক্ষণে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, ওদিকে মনিকার কিছু খবর পেলে? ওর বাড়ি লোকেট করা গেছে, কিন্তু কিডন্যাপিংয়ের পর থেকে তাকে নাকি কেউ ফ্ল্যাটে ঢুকতে দেখেনি। ওর মোবাইল সুইচ অফ বলছে। লাস্ট লোকেশন দেখাচ্ছে পার্ক স্ট্রিট। তাহলে কাল সকালেই বোঝা যাবে কেসটা। আমি যাচ্ছি তো। আলবাত, আমার ফিরতে একটু দেরি হবে। আমি একবার সুবিমলের অফিস যাব। ওর সেক্রেটারির সাথে কথা হলো, ওর নাম দীপেন শাসমল। আমাকে আধ ঘন্টা টাইম দিয়েছে। অফিস কলিগদের সাথে, অন্যান্য স্টাফদের সাথে কথা বলবো, ফিরে গিয়ে কথা হবে। রাখছি। পেরু তারপর ফোনটা কেটে দিল। আমি আমার নীল খাতাটা খুলে বসলাম। খটকাগুলো আর সাসপেক্টদের নামগুলো একবার ঝালিয়ে নিলাম। অলিভিয়া, সে একমাত্র বিজনেস পার্টনার সুবিমলের। তার অবর্তমানে সে একটা বিরাট সম্পত্তির মালিক হবে। তাছাড়া তার অ্যাফেয়ার চলছে বিক্রান্তের সাথে। সেটা সুবিমল জেনে গেছিল হয়তো, কারণ পেরুর সাথে ফোনে কথাবার্তায় কর্তাগিন্নির ঝামেলার একটা আভাস পেয়েছি। আচ্ছা ঠিক আছে, এবারে বিক্রান্তের সাথে আমাদের এখনও আলাপ হয়নি। সে যদি সুবিমলকে সরিয়ে দিতে পারে কোনোভাবে, ভবিষ্যতে অলিভিয়ার মাধ্যমে লাভবান হতে পারে। তবে এখনও সুবিমল সুস্থ আছে বলেই সকলের ধারণা। ওকে। নিখিল ড্রাইভার, লাশটা নিখিলের এখনও অফিসিয়ালি প্রমাণিত হয়নি। পোস্টমর্টেম রিপোর্ট সেটা কনফার্ম করলে তার নাম বাদ যাবে। মনিকা নিরুদ্দেশ নাকি গা ঢাকা দিয়ে আছে? ফোনটাও বা বন্ধ কেন? খটকা হলো নিখোঁজ হওয়ার সময় সুবিমলের গাড়ির তেলের কাঁটা কি এমনি খারাপ হয়ে গেছিল না খারাপ করে দেওয়া হয়েছিল, আর তাতে কার কি লাভ হবে। ওকে। পরদিন সকালবেলা আমি আর পেরু একসাথে বেরিয়ে পড়লাম সোনা হস্তান্তরের জায়গাটির উদ্দেশ্যে। তারই মাঝে তার ওসি সাহেবের সাথে মাঝে মাঝে কথা চলতে লাগলো। আমাদের গাড়িটা আরডিবির কাছে রেখে পেরু নেমে একটা সিগারেট ধরিয়ে ফেললো। খানিক পরেই ওর ফোনটা বেজে উঠল। হ্যাঁ, যাচ্ছি। যেতে যেতে শুনলাম ওই লোকটাকে পাকড়াও করা হয়েছে সুকান্তনগরের কাছে। সাদা পোশাকের পুলিশ লোকটাকে দেখেই গাড়ি দাঁড় করিয়েছে। আমরা সেখানে পৌঁছতেই দেখি রাস্তার উল্টো দিকে একটা ছোট্ট ট্রাক দাঁড়িয়ে রয়েছে। পেরু ওর বাইকটা ঘুরিয়ে গাড়িটার পিছনে নিয়ে গিয়ে দাঁড়ালো। তারপর রাস্তার ওপরে গাড়িটার সামনে দাঁড়ানো একটা বুড়ো সাদা চুলওয়ালা লোকের দিকে এগিয়ে যেতে দেখলাম। লোকটার হলুদ গেঞ্জিতে সেই লেখাটা। কিছু স্বীকার করেছে নাকি? পেরু পাশে দাঁড়ানো দুই সাদা পোশাকের পুলিশকে জিজ্ঞাসা করলো। না, স্বীকার টিকার কিছু করেনি। ওরা বলেছে যে 5,000-এর অফার হবে। ও বাক্স তুলে নিয়ে গিয়ে রাজারহাটের দিকে যাবে, ওরাই অন্য গাড়ি নিয়ে আসবে, মাল তুলে নিয়ে চলে যাবে, ব্যাস। তোমার সাথে ওদের যোগাযোগ হলো কিভাবে? লোকটাকে জিজ্ঞেস করলো পেরু। আমার এক বন্ধু আমাকে কাজটা দিয়েছিল, ওর নাম্বার আমার কাছে আছে, চাইলে দিতে পারি। পুলিশের একজন অফিসার আর পেরু সেই ড্রাইভার আর তার বন্ধুর নম্বরটা নিয়ে নিল।
পেরু পুলিশের লোকগুলোকে বলল, ওকে ছেড়ে দিন, ওদের আসতে দিন, না হলে কেসটা কেঁচিয়ে যাবে, তো হাতের নাগালে রইলই। লোকটাকে এরপর ছেড়ে দেওয়া হলো। পুলিশ অফিসার তার ওয়াকি টকিতে কাউকে ব্যাপারটা রিপোর্ট করলেন। আমি আর পেরু বাইকে চেপে ট্রাক গাড়িটার সাথে দূরত্ব বজায় রেখে চললাম। কিছুক্ষণ পর রিং রোডে সেই ট্রাকের কাছে এসে পৌঁছলো একটা BMW গাড়ি। এই গাড়িটা চেপে সুনীলবাবু আমাদের বাড়িতে এসেছিলেন। গাড়িটা চালাচ্ছে সোহেল, তার সাথে একটা লোক। তারা কয়েকটা ভারী পেটি ওই ট্রাকটায় তুলে দিল। তারপর ট্রাকটা এগিয়ে চলল নিউ টাউনের দিকে। নিউ টাউন বাস স্ট্যান্ড হয়ে পৌঁছে গেল বিশ্ব বাংলা গেটের কাছে। তারপর গাড়িটা সাইড করে দাঁড়িয়ে গেল। পেরু মিনিট 10 ঠায় দাঁড়িয়ে থাকার পর গাড়িটার দিকে যেতেই লোকটা চেঁচিয়ে উঠল, আরে স্যার, ওদের তো এখানে আসার কথা ছিল। আমি আমার বন্ধুকে ফোন করলাম, সে বলছে পার্টি ফোন তুলছে না, ওর সাথে যোগাযোগ হলে জানাচ্ছি। আরে কি মুশকিল, এখন এই মালগুলো নিয়ে আমি কি করবো বলুন তো স্যার। আমি পেরুর দিকে তাকালাম। সে একটা অস্ফুট শব্দ করে বলল, মাল টের পেয়ে গেছে বলে মনে হচ্ছে, তাই প্ল্যান চেঞ্জ। সারাগুলো আমাদের পেছন থেকেই গাড়িটা ফলো করছিল নাকি? সেই মুহূর্তেই ওসি সাহেবের ফোন ঢুকলো পেরুর ফোনে। গাড়িটাকে ছাড়বেন না, সুনীলবাবু আবার গাড়ি পাঠাচ্ছেন মাল তুলতে। কিডন্যাপার ফোন করেছিল, আজকের প্ল্যান ক্যান্সেল। আপনার আর আমার ওপর না বুড়ো হেভি খচে গেছে, খিস্তি করছে আপনার নামে। পারলে একবার ফোন করুন ওনাকে, যদি একটু ঠান্ডা করা যায়। পেরু ফোনটা রাখতেই আমি বললাম, যা, এবার কি হবে? তুমি কি এখন ওনাকে আবার ফোন করবে নাকি? পেরু কিছু না বলে মিটি মিটি হাসতে লাগলো। তারপর রাস্তার একটা সাইডে গিয়ে একটা সিগারেট ধরিয়ে কী সব ভাবতে লাগলো। কি ভাবছো বলো তো পেরু? বিক্রান্ত আহুজার সাথে ফোনে কথা বললাম একটু আগেই, জানো। সে বলছে তার সাথে সুবিমলের দেখা হয়েছিল। শুধু তাই নয়, সুবিমল তাকে লাইফ থ্রেট দেয়, অলিভিয়ার থেকে দূরে থাকতে বলে, গুন্ডা লাগিয়ে তার উপর অ্যাটাকও করে। কথা শুনে যা বুঝলাম সেই গুন্ডা দলেই নিখিল ছিল। তারপর থেকে সে অলিভিয়ার সাথে দূরত্ব রেখে চলছে। এখন কথা হলো কতটা সে ঠিক বলছে। বিক্রান্ত এই অপমানের বদলা নিল না তো, সেটাও একটা প্রশ্ন। সোহেল যখন তার গাড়িটা নিয়ে পৌঁছে গেল, আমরা বিশ্ব বাংলা গেটের কাছ থেকে বেরিয়ে নিয়োগী বাবুর আলিপুরের বাড়ি গিয়ে পৌঁছলাম। সেখানে একজন চশমা পরা স্মার্ট ছেলে দেখলাম বসে আছে সুনীল বাবুরই পাশে। পেরু ফিসফিস করে বলল যে ওই নাকি সুবিমলের সেক্রেটারি দীপেন শাসমল। মাথায় এক ঝাঁক কোকড়ানো চুল, লম্বাটে চোয়াল, শরীরে বেশ একটা ধারালো ভাব আছে, যেটা কোনো কোনো বহুজাতিক সংস্থার কর্মচারীদের থাকে। সুনীলবাবু মাথায় হাত দিয়ে বসেছিলেন, তার পাশেই দীপেন। তার উল্টো দিকের কাউচে অলিভিয়া, সে মোবাইলে কাউকে একটা ফোন করছিল। অল্পের জন্য ফসকে গেল স্যার, মনে হচ্ছে ওরা ঠিক পেয়ে গেছে, চিন্তা করবেন না, ওরা ঠিক। শাট আপ! পেরুর কথাটা শেষ হলো না, সুনীলবাবু বজ্র কণ্ঠে চেঁচিয়ে উঠলেন। তারপর পেরুর দিকে এমন রাগি রাগি মুখে তাকালেন যেন পারলে জ্যান্ত চিবিয়ে খাবেন। চিন্তা করবেন না স্যার, কিডন্যাপারকে খুঁজে বের করবো শিগগির। চুপ করুন আপনারা, আমার ছেলেকে গিনিপিগ বানিয়ে দিলেন তো আপনারা। আমি বারণ করেছিলাম, এখন ওরা ওর সাথে কি করবে কে জানে। হ্যাঁ ভগবান! এই বলে দুশ্চিন্তায় আবার মাথায় হাত দিলেন তিনি। বলছিলাম কি স্যার, এনাদের উপর চোটপাট করে কি হবে? এনারা তো এনাদের ডিউটি করছেন না। শান্ত হন স্যার, প্লিজ শান্ত হন। সুনীলবাবুর কাঁধে হাত দিয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করল তার পাশে বসা দীপেন। সেক্রেটারি ভদ্রলোকের কথা শুনে বুকে একটু যেন বল এলো আমাদের। যাক, একজন অন্তত আমাদের পক্ষে কথা বলা শুরু করেছে। তুমি জানো না দীপেন, এই কিডন্যাপার গ্যাংটা খুব সাংঘাতিক। 20 কোটি টাকা কি আর এমন আছে, কিন্তু এখন এরা যে কেসটা বাকিয়ে দিল, ওকে ঘরে ফেরাতে পারলে হয়। বাঞ্চ অফ ইডিয়েটস! নিজের হাতটা মুঠো করে সোফায় একটা ঘুষি মেরে কথাটা বললেন সুনীল নিয়োগী। একদম ঠিক স্যার, আমরা ইডিয়েট, এটা আপনি বলতেই পারেন, তবে এটা কিন্তু আপনার ছেলের স্বার্থে। ওরা যদি টাকা নিয়ে কেটে পড়তো, তারপর দেখা গেল আপনার ছেলেকেও কিছু করে দিল একই সাথে, সেটা যাতে না হয়। থাক থাক, লাগবে না। এখন কি চাই এখানে? কিচ্ছু নয় স্যার, আপনার সাথে আমরা ওই যুদ্ধে সামিল, সেটাই বলতে এসেছি। আপনি মানসিকভাবে শক্ত থাকুন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। স্যার, ওনাদের কথায় কিন্তু আমি কনফিডেন্স পাচ্ছি। পাশ থেকে বলল দীপেন। আচ্ছা, এখন আমাদের প্ল্যান কি? মানে ওরা কি আবার ফোন করবে টাকা চেয়ে? আপনি কি বলেন পেরুবাবু? শুনলাম তো ওরাই বলেছে আবার ফোন করবে, কি তাই তো স্যার? আমি তো ভাবছি এবার ওরা খবর পাঠাবে কিভাবে। কথাটা বললেন আমাদের সামনে বসে থাকা অলিভিয়া।
গতবার তো পোস্ট বক্সে খাম পাঠিয়েছিল। মোবাইল মেল সব চেক করতে থাকুন নিয়মিত। পোস্ট বক্স নিয়মিত দেখুন। দারোয়ানকে বলুন গেটের সামনে কেউ কিছু রেখে যাচ্ছে কিনা খেয়াল রাখতে। মোবাইল দেখতে দেখতে বলল পেরু। তারপর উঠে পড়ে অলিভিয়ার দিকে তাকিয়ে বলল, একটু পাশের ঘরে আসবেন, আপনার সাথে একটু কথা আছে। অলিভিয়া আপত্তি না করে নিজেই আমাদের পাশের ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকেই আমাদের দিকে ঘুরে বলল, বলুন, আবার নতুন জেরা নাকি? আপনার সাথে সুবিমলের আগের দিন ঝগড়া হয়েছিল, বলেননি কেন? পেরু পকেটে হাত ঢুকিয়ে জিজ্ঞেস করলো কথাটা। ওটা তো একটা ঘরোয়া ঝগড়া, সব বাড়িতেই হয়, এটা আর এমন কি? ঠিক কী নিয়ে ঝগড়া হয়েছিল জানতে পারি? ওর নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে। তাই? আমি যদি বলি সেটা বিক্রান্ত আহুজাকে নিয়ে। মিস্টার নিয়োগী জানতে পেরে গেছিলেন আপনার সাথে ওর বন্ধুত্বের ব্যাপারটা, আর সেই জন্যই আপনি আপনার পার্টনারের সঙ্গে যোগসাজশ করে ওকে কিডন্যাপ করেছেন। পেরু ওর মাথাটা শিয়ালের মতো অলিভিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল। অলিভিয়া এক মুহূর্ত কোনো উত্তর দিল না। তার মাথায় চিকচিক করছে বিন্দু বিন্দু ঘাম। সে হকচকিয়ে গেল। পুরো পেরুর কথার আক্রমণেই বলা যায়। আমতামতা করে বলল, এসব আপনাকে কে বলেছে? যা খুশি তাই মন গড়া কথা বলে অভিযোগ করলেই হবে? কি প্রমাণ আছে আমার বিরুদ্ধে? বিক্রান্তবাবু কি করেন? আপনাদের কতদিনের সম্পর্ক? কথাগুলো কি খুব অফেন্সিভ হয়ে যাচ্ছে না মিস্টার পেরু? হাউ ডেয়ার ইউ! নখরাবাজি বন্ধ করে প্রশ্নের উত্তর দিন। আটে হাড়ি ভাঙতে কিন্তু 2 মিনিট লাগবে না আমার। আর আমার মুখ ফসকালেই বুড়ো উইল চেঞ্জ করবে, কিন্তু ভেবে দেখুন। স্টক ব্রোকার, আমার সাথে একটা পার্টিতে আলাপ এই মাস 6 আগেই। আমার জাস্ট ভালো বন্ধু, ওরও তো ফ্যামিলি আছে। ওর নাম্বার ঠিকানা দিন। আচ্ছা, আপনি এতক্ষণ ওখানে বসেছিলেন, আমি খেয়াল করেছি। আপনি দীপেনবাবুর সাথেও একটা কথা বলেননি। কেসটা কি? কিছুই না, আমার কেন জানি না ওকে খুব একটা পছন্দ হয় না। ওর দৃষ্টিটা ভালো নয়। তাই? আমি তো কিছু দেখলাম না দৃষ্টির মধ্যে। ঠিকঠাকই তো লাগলো। কিছু কিছু জিনিস আছে যেটা শুধু মেয়েদেরই চোখে পড়ে, ছেলেরা ওটা বুঝবে না। চরিত্রের দোষ বলছেন? জানি না, আমার ওকে পছন্দ হয় না। নিখিল কেমন লোক ছিল? আপনাদের বাড়িতে কি আসতো? ঠিকঠাক, সুবিমলকে অফিস নিয়ে যেত ও। বাড়ির ডিউটি করতো না? আপনাকে নিয়ে শপিং, ক্লাব, পার্টি এসব গিয়েছে মাঝে মাঝে। কেন? তার মানে কেউ যদি আপনার সাথে নিখিলের একটা ঘনিষ্ঠতার গল্প মাঝখানে ছেড়ে দেয়, সেটা খুব একটা বেসলেস হবে না? পুরোপুরি একটা বেসলেস কথা। এসব জঘন্য অ্যালিগেশন করতে একবারও আপনার বুক কাঁপে না পেরুবাবু? এই মুহূর্তে আপনাকে একটা ঠাটিয়ে চড় মারা আমার উচিত নয় কি? একদম না। এখন কোটি কোটি টাকার প্রপার্টি ম্যাটার্স জড়িয়ে আছে। আচ্ছা, আপনার সাথে মনিকার কোনোভাবে আলাপ কথাবার্তা হয়েছিল নাকি? না। হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি মনিকা সম্পর্কে কোনো তথ্য পাচ্ছি না তো, তাই। আচ্ছা, ওকে হাতের কাছে পেলে কি করবেন আপনি? গলা টিপে মেরে দেব। নিখিল যেভাবে মারা গেছিল, হয়তো সে আপনাকে প্রত্যাখ্যান করেছে সেই আক্রোশ থেকে, অথবা নিয়মিত মাইনে না পেয়ে বাধ্য হয়ে সে আপনার সাথে বিক্রান্তের সম্পর্কের কথা জানতে পেরে আপনাকে ব্ল্যাকমেল করতে চায়। সেই আক্রোশ থেকে ওকে সরিয়ে দেন আপনারা। ব্যাপারটা সুবিমলও জানতে পারে, তাই তাকেও সরিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না। ননসেন্স! কি সব আজে বাজে কথা বলছেন আপনি? এই বলে ঘর থেকে বেরিয়ে ভেতরের ঘরের দিকে চলে গেল। আমরা ফের বৈঠকখানায় গিয়ে বসলাম। ভেতর থেকে একজন পরিচারিকা এসে 4 কাপ চা রেখে গেছে। পেরু একটা কাপ তুলে নিয়ে বলল, ওসি সাহেবের সাথে কিছু কথা হলো স্যার? ওরা কিছু আর খবর দিয়েছে? মা অলিভিয়া, তোমার চায়ের কাপটা এসে নিয়ে যাও মা। আমি চা খাবো না। ভেতরের ঘর থেকে অলিভিয়ার গলা ভেসে এলো। সে বেশ রেগে আছে, সেটা গলা শুনেই বোঝা যাচ্ছে। পেরুর কথার প্রত্যুত্তরে সুনীলবাবু মাথা নেড়ে বললেন, না, পুলিশ কিছু খবর দেয়নি। স্যার, আমি কিছু ডকুমেন্টস এনেছিলাম, ওই ম্যাডামকে সাইন করতে হবে। আমাদের বেশ কিছু ক্লায়েন্টের পেমেন্ট বাকি আছে আর কি। এই বলে দীপেন একটা চকচকে চামড়ার ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করতে লাগলো। এরপর থেকে কিছু খবর এলে সরি টু সে, তবে আপনাকে কিছু জানাবো না। আমি নিজেরটা দেখে নেব। এবার আপনারা আসুন দয়া করে। নমস্কার। কঠিন চোখে পেরুর দিকে তাকিয়ে কথাগুলো বললেন সুনীলবাবু। এরপর আর ওখানে থাকা চলে না, তাই আমরা নিয়োগী বাড়ি থেকে বেরিয়ে এলাম। এরপর আর কি করবে পেরু? কেসটা তো ঘেঁটে গেল পুরো। আর কিছু জেরা বাকি আছে? একবার বিক্রান্ত আহুজার কাছে যাব। এখন নয়, বিকেলে। এখন হাত খালি। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে ওর কাছে গেলে আর্মস নিয়ে যাওয়াই উচিত হবে। চলো, নিচে দেখলাম ফুটপাতে চায়ের দোকান আছে,
সব বাড়ির চা খেয়ে ঠিক জুত হয় না, আর আমরা হলাম কি রাস্তার লোক, তাই রাস্তার ধারে চা না খেলে ইঞ্জিন গরম হতে চায় না। পেরু একটু পরে ফুটপাতের একটা চায়ের দোকান থেকে 2টো চায়ের অর্ডার দিল। তার পাশেই একটা লোক খবরের কাগজ বিক্রি করছিল, সেখান থেকে একটা প্রথম আলো কিনল। তারপর চা খেতে খেতে হেডলাইনগুলো দেখতে লাগলো। আমি চায়ের শেষ চুমুকটা দিয়ে বললাম, চলো তাহলে, আবার দাঁড়িয়ে পড়লে কেন? একটা দারুণ ইন্টারেস্টিং খবর পেয়েছি উপেন্দা, হেয়ার স্ট্রিট থানার কেস। পেরু পেপারের মধ্যে মাথা ডুবিয়ে বলল, কি খবর? একটি সাসপেক্টেড সন্ত্রাসবাদী গ্যাং ধরা পড়ছে, 2 জন। তারা একটি আর্মস ডিলের সঙ্গে যুক্ত ছিল। স্লিপার সেলের কাছে আর্মস পৌঁছে দেওয়ার কাজ করতো তারা। হেয়ার স্ট্রিট থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, আইএনএ আসছে তদন্ত করতে। ইন্টারেস্টিং, তাদের কাছে 2টো ইনশাস রাইফেল, মর্টার ও 2টো গোল্ড বার পাওয়া গেছে। স্লিপার সেল ব্যাপারটা কি পেরু? কোনো সন্ত্রাসবাদী সংগঠন কোনো বড় মাপের হামলা করার আগে লোকজন ছড়িয়ে দেয় জনসাধারণের মধ্যে। তারা লোকাল রিক্রুট হতে পারে, আবার হতে পারে বাইরে থেকে এসেছে। তারা সাধারণ লোকের ভিড়ে মিশে থাকে, আমাদের আশেপাশেই আছে তারা, বাসে ট্রেনে ঘোরাফেরা করছে। একটা ইউনিটের কাজ হলো আরও স্লিপার সেল তৈরি করা, আর যথাসময় তাদের হাতে সন্ত্রাসবাদী সংগঠন থেকে আর্মস পৌঁছে দেবে। তারপর তারা হামলে পড়বে কোনো এক পূর্ব পরিকল্পিত সময়, কোনো এক সন্ত্রাসবাদী কার্যকলাপে। বাপরে, শুনে তো পিলে চমকে যাচ্ছে গো। চলো চলো, দেখা করে আসি। উত্তেজিতভাবে কথাটা বলে চায়ের ভাতটা ছুঁড়ে দিল পেরু। সেটা একটা খট করে শব্দ করে পাশের রাস্তায় পড়ে ভেঙে গুড়িয়ে গেল। কোথায় যাবে? হেয়ার স্ট্রিট থানা, মালগুলোর সাথে দেখা করে আসি। কি সর্বনাশ, কেন? আরে এইসব ঝুটঝামেলার মধ্যে কেন জড়াবে ফালতু? আমি প্রতিবাদ করে কথাটা বললাম বটে, কিন্তু সে আমার কথা শুনলে তো এক লাফে গিয়ে বাইকের উপর গিয়ে বসলো। তারপর আমাকে ডাকতে লাগলো। আমি কিছুতেই ওর এই সর্বনেশে কাজের পক্ষে মত দিলাম না। অগত্যা আমি রাজি হচ্ছি না দেখে সে বাইকের সামনে থেকে ঘাড় ঘুরিয়ে বলল, ঠিক আছে, তুমি পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকো, আমি ভেতরে গিয়ে দেখা করে আসবো। এটা করতে হবে কেন? হ্যাঁ, তোমাকে দেখাই করতে দেবে না? এর সাথে ন্যাশনাল সিকিউরিটি জড়িত। উপেন্দা, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে পেশাগতভাবে আমি একজন রিপোর্টার। আমাদের আটকানো অত সহজ নয়। পেরুর খামখেয়ালি কাজকর্মের কোনো মাথামুন্ডু নেই। ছিলাম ইন্স্যুরেন্সের দালাল, ওর চক্করে পড়ে ডিটেকটিভের কাজ করছি। এখন আবার বুনো হাঁস তাড়া করে বেরোনোর কোনো শখ নেই আমার। এসব অন্তহীন পাগলামোর জন্য আমার পেরুকে মাঝে মাঝে অসহ্য মনে হয়। হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন থেকে আধ ঘন্টা পর পেরু বাইরে বেরিয়ে এলো। আমি পাশেই রাস্তার একটা দোকান থেকে 1 গ্লাস আখের রস খাচ্ছিলাম। ওকে দেখেই জিজ্ঞেস করলাম, কি সন্ত্রাসবাদী দেখার স্বাদ মিটলো? তাই এবার কাজে ফেরা যাক নাকি? পেরু ও সেই এক পেশে হাড় জ্বালানো হাসিটা হেসে বলল, বিলক্ষণ। কলকাতার কি অবস্থা দেখো। আমাদের হেয়ার স্ট্রিট থানার পুলিশ বেশ চৌকস বলতে হবে। খবর পেয়ে খপ করে এদের ধরে ফেলেছে। এখানকার লোকাল লোক নাকি? একজন লোকাল, অন্যজন বিহারের। এদের একটা মেসেজ ইন্টারসেপ্ট করেছে আইবি। এটা খুব ইন্টারেস্টিং। বুলবুলিতে ধান খেয়েছে, এটাই এদের পাঠানো লাস্ট মেসেজ। কে সেই বুলবুলি আর কাকে কাকে মেসেজ পাঠাচ্ছিল ওরা, এখন সেটারই খোঁজ চলছে। বাইকে উঠতে উঠতে বলল পেরু, উঠে বড়, আরও গ্লাস খাবে নাকি? না না, ধুর, গাদা সুগার। আচ্ছা, এইসব নিয়ে তোমার অত খোঁজ খবর করার কি আছে বলো তো? হ্যাঁ, তোমার কাগজের জন্য আর্টিকেল বানিয়ে নিয়ে যাবে নাকি? 1 ঢিলে 2 পাখি, কি তাই তো? এটা কিন্তু ভালো বলেছ। আমাদের বাইকটা সেন্ট্রাল এভিনিউয়ে উঠে পড়ল। তারপর ছুটে চলল ইন্দিরা গান্ধী সরণির দিকে। এমন সময় হঠাৎ পেরুর মোবাইলে একটা ফোন ঢুকলো। বাইক চালাতে চালাতে ফোনটা তুলে দিল কানে। তারপর 2-4টে কথা বলে বাইকটা রাস্তার পাশে দাঁড় করিয়ে কথা বলতে লাগলো। কথাবার্তা শুনে মনে হলো ওর বানর সেনার কেউ, অর্থাৎ ওর নিজের পাতা বিভিন্ন সোর্সের কারোর কাছ থেকে ফোনটা এসেছে। ফোনটা রাখার পর ওর চোখ মুখ বেশি একটু উত্তেজিতই লাগলো। জিজ্ঞাসা করলাম, কার ফোন পেরু? কিছু খবর পেলে? মনিকার নামে অন্য কোনো সিম কার্ড ইস্যু হয়েছে কিনা খোঁজ করার জন্য লোক লাগিয়েছিলাম। ওর নিজের নামে আর কিছুই নেই, কিন্তু ওর কল রেকর্ড থেকে ওর মায়ের নাম্বার পেয়েছিলাম। সেই নামে মাসখানেক আগে একটি সিম তোলা হয়েছে। তার লোকেশন এখন কলকাতা দেখাচ্ছে। সেই ঠিকানায় একবার ঢুকু মারতে হবে। আমার ধারণা মনিকা নিজের মায়ের নামে সিমটা তুলে নিজে ব্যবহার করছে। ওখানে গেলে ওর খোঁজ পাওয়া যেতে পারে। হয়তো আগের সিমটা বন্ধ রেখেছে, কারণ ওর খোঁজ হতে পারে সেটা হয়তো ও অনুমান করেছিল। চোরের মন পুলিশ পুলিশ। আমার ধারণা মনিকা কেসটার সঙ্গে জড়িত, নইলে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে কেন? ঠিক তাই। চলো ওই লোকেশন থেকে একটু ঢু মেরে আসি। উঠে পড়ো জলদি। বলেই পেরু বাইক স্টার্ট দিয়ে দিল। কিন্তু ওখানে যদি বাকি কিডন্যাপিং গ্যাংয়ের লোকজন থাকে, হ্যাঁ, এখানে ঢুকে পড়া আমাদের এইভাবে নিরস্ত্রভাবে
এটা ঠিক হবে? পুলিশে খবর দিলে হয় না? আরে ঘাবড়িও না, আজ কোমর ভারী আছে, তুমি আমার পেছনে লুকিয়ে থাকবে ব্যাস। অযথা সময় নষ্ট করলে কিন্তু পাখি উড়ে যেতে পারে। পুলিশকে এখন ফোন করবো না, আমাদের ওরা চিনবে না। একবার দেখিনি তলায় দাঁড়িয়ে, তারপর পুলিশে ফোন করে নেব। পেরুর এনফিল্ড বাইকটা এখন দুর্দান্ত শব্দ করে ছুটছে। হাওয়ার ঝাপটায় ফিকে হয়ে আসছে পেরুর কণ্ঠস্বর। কোথায় জায়গাটা? রাজারার চৌমাথা থেকে মিনিট 5-এর মধ্যে। সামনে থেকে প্রবল হাওয়ার মধ্যে কানে এলো পেরুর গলা। খানিকটা পরে আমরা রাজার হাটে একটা পুরনো ফ্ল্যাট বাড়ি কমপ্লেক্সের সামনে এসে গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। বাইকটা বিল্ডিংয়ের নিচে স্ট্যান্ড করে পেরু চোখে সানগ্লাসটা পরে নিল। আমার সানগ্লাস নেই, অস্ত্রও নেই। সামনের অভিযানে যা কিছু হতে চলেছে তাতে মনে হতে লাগলো আমি নাটকের এক্সট্রা। আমার কাজ হলো পেরুর পিছন পিছন থাকা। ওকে কেউ পেছন থেকে আক্রমণ করছে কিনা হয়তো এতটুকুই দেখা বড়জোর। একজন মধ্যবয়স্ক লুঙ্গি আর গেঞ্জি পরা লোক হাতে একটা স্টিলের থালা নিয়ে পাশে জলের কলের সামনে বসেছিল। থালাটা মাজছিল। পেরু তাকে দেখে বলল, দারোয়ান নাকি? হ্যাঁ বাবু, কাউকে খুঁজছেন? একইভাবে থালা ধুতে ধুতে কথাটা বলল লোকটা। পেরু মোবাইলটা বের করে একটা মনিকার ভোটার আইডি কার্ডের ছবি জুম করে তাকে দেখালো। তারপর জিজ্ঞাসা করলো, উনি তো এই ফ্ল্যাটেই থাকেন। আপনারা? মুখ কুচকে জিজ্ঞেস করলো সে। পেরু একটা 20 টাকার নোট বের করে দিয়ে বলল, ক্রেডিট কার্ড অফিস থেকে, অনেক ধার দেনা আছে ওর। এ তো কাবেরী ম্যাডাম, ওই 3 তলায় থাকেন, ওই ডান দিকে ফ্ল্যাট। কাবেরী? মনিকা নয় বলছো? হ্যাঁ আলবাত কাবেরী ম্যাডাম তো। এই 3-4 হলো এসেছে, আমাকে মাঝে মধ্যে রাতে খাবার এনে দিতে বলে। কেন মিথ্যা বলবো বলুন স্যার? ওই ফ্ল্যাটে আর কে কে থাকে? না না, উনি তো একাই থাকেন। এক বাবু আসেন মাঝে মধ্যে একটা গাড়ি চেপে। শিওর আর কেউ থাকে না? আচ্ছা, বাবুটা দেখতে কেমন গো? হ্যাঁ হ্যাঁ, ওই বছর 30, হ্যাঁ বছর 30-এর আশেপাশে। লম্বা হ্যান্ডসাম চেহারা, আর সানগ্লাস পরেন তো চোখে, বাবা কি লাগে। চলো দাদা, আমাদের ক্রেডিট কার্ডের মালকিন ওপরে একাই আছে, পেমেন্টের টাকাটা করে আসি। আমাদিকে তাকিয়ে বলল পেরু। আমরা সিঁড়ি ভেঙে 3 তলায় উঠে এলাম। তারপর কলিং বেলে একবার চাপ দিতেই টুং করে একটা শব্দ হলো। দেখে মনে হলো এটা কোনো সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট, কারণ ফ্ল্যাটের দেওয়ালে ছাদে ময়লার পোঁছ লেগে আছে। পেরু দ্বিতীয়বার কলিং বেল বাজাতেই যাবে এমন সময় ওর হাতটা কলিং বেলের সুইচের সামনে থেকে উঠে এলো। কি হলো? এই দেখো। এই বলে পেরু রুমের বাইরে কোলাপসেবল গেটের উপর আঙুল টানতেই আঙুলের ডগা লাল হয়ে উঠল। পেরু আঙুলটা নাকের কাছে ধরেই বলল, রক্ত। তারপরই কোমর থেকে পিস্তলটা বের করে সামনে তাক করে ধরল। কোলাপসেবলটা টানো তো উপেন্দা। আমি ওর পেছন থেকে এগিয়ে এসে কোলাপসেবল গেটটা ধরে টান দিতেই একটা হরহর শব্দ করে সরে গেল। দরজায় একটা ডবল সাইড লক লাগানো। সেটা মুছড়ে দিতেই দরজার একটা পাল্লা আলগা হয়ে গেল। ঠেলবো যদি গুলি চলে? ঠেলে সাইড হয়ে যাবে, ঠিক তোমার পেছনে আছে। আমি দরজাটা ঠেলে খুলে দিলাম। পেরু পিস্তল উদ্যত করে ঝড়ের গতিতে ঘরে ঢুকে গেল। বৈঠকখানাটা ফাঁকা। একটা পুরনো জীর্ণ ডাইনিং টেবিল আর 2টো চেয়ার একটা একপাশে উল্টে পড়ে আছে। পেরু ডাইনিং রুমটায় ঢুকে বাঁদিকে ঘুরে এগিয়ে গেল। তারপর দুপা গিয়ে মূর্তির মতো থমকে গেল। ওর হাতের উদ্যত পিস্তলটা নেমে এলো। বিস্ফারিত চোখে কোনো কিছুর দিকে ঠায় তাকিয়ে রয়েছে। কি হলোটা কি পেরু? থমকে গেলে কেন? ওর থমকে যাওয়া দেখে আমি ভেতরে গিয়ে ঢুকলাম, আর বৈঠকখানা ঘুরে যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সেখানে মেঝের উপর পড়ে আছে একটি রূপবতী মেয়ের লাশ। চোখটা বিস্ফারিত, পরনে একটা টি শার্ট আর জিন্স, গলার কাছে একটা মোবাইল ফোনের চার্জারের কর্ড। তাতে তার গলা কেটে গিয়ে বিস্তর রক্ত পড়ছে। মেঝেতে ছড়ানো একটা বিয়ারের বোতল, বেশ কিছু কাজু বাদাম আর চানাচুর। মেয়েটার একটা পা গোটানো, অন্যটি ছড়ানো। পেরু পকেট থেকে মোবাইলটা বের করে ওসি সাহেবকে ফোন করলো। পেরুবাবু, আপনি স্পটে ওয়েট করুন, আমরা ঠিক আধ ঘন্টার মধ্যে ফোর্স নিয়ে আসছি। আচ্ছা বেশ, জলদি আসুন, আমরা আছি। বুঝলে উপেন্দা, কোনটা ঘন্টাখানেকের মধ্যেই হয়েছে। কি করে বুঝলে? হাতে ঘড়ির কাজ ভেঙে কাটা স্থির হয়ে আছে। সময়টা ঘন্টাখানেক আগের। গেটে টাটকা রক্তের দাগ। উনি এতক্ষণ বেশি দূরে যেতে পারেনি। এই বলে আবার কাকে ফোন করে ফোন রেখে ঘরময় কি খুঁজতে লাগলো পেরু। কি খুঁজছো বলো তো? মনিকার ফোনটা এখানেই আছে, কিন্তু মিউট করা, সেই জন্যই শব্দ শোনা যাচ্ছে না। উনি ফোনটা খুঁজে পায়নি, নইলে নিয়ে যেত। কোথায় লুকিয়ে রেখেছে ফোনটা, কোথায়? বলেই পেরু ড্রয়ারগুলো খুলে খুলে দেখতে লাগলো। আধ ঘন্টা পর অবশেষেও ফোনটা খুঁজে পেল।
ফোনটা ওর বুক সেলফের মধ্যে ছিল, কয়েকটা বইয়ের পেছনে। খুনি হয়তো অতটা সময় পায়নি সেটা খুঁজে দেখার। পেরু ফোনটা ঘাঁটতে লাগলো। প্রায় মিনিট 10 পরে সিঁড়ির কাছে কয়েক জোড়া বুটের আওয়াজ পাওয়া গেল, আর তারপরে ওসি সাহেব এসে ঘরে ঢুকলেন। সাথে আরও একজন অফিসার, সম্ভবত লোকাল থানার, সঙ্গে 2জন কনস্টেবলও রয়েছে। আসুন, দেখুন, এখানে খুঁজতে খুঁজতে এসে এই পেলাম। মাই গড! আচ্ছা, ইনি কি সেই সুবিমল বাবুর? একদম, ইনি ওনার গার্লফ্রেন্ড। কিডন্যাপার যাতা লোক নয়, তার রিচটা ভাবুন। ইনি 2খানা খুন করে ফেললো। বলতে বলতেই সামনের একটা চেয়ার টেনে বসে পড়ল। উফ, কি সাংঘাতিক গ্যাং মশাই! আর যে কটা লাশ পড়বে কে জানে। আর পড়বে না, এরপরের খুনটা হওয়া আমি আটকে দেবো। তবে আমার একটা হেল্প লাগবে। কি হেল্প? ATS এর ফোর্স লাগবে। খুব ঝুঁকির একটা রাইডে নামতে হবে। ফোর্স রেডি হলে বলবেন। চলো উপেন্দা, এনাদের এবার কাজ করতে দাও। আমার কেসটা সলভ করা হয়ে গেছে। এই বলে চেয়ার ছেড়ে উঠে পড়ে আমাকে ইশারায় ডেকে নিয়ে হাঁটা দিল। হ্যাঁ, সে কি? কেস সলভ করে ফেললেন মানে? কে অপহরণ করেছে? কিডন্যাপার কে? সেটা এখন বলা যাবে না স্যার, ভরসা রাখুন। আপনি ফোর্স জোগাড় করুন, একসাথে রেড করে কেসটা ক্লোজ করতে হবে। মালটার সোর্স থাকতে পারে আপনাদের শিবিরে, রিস্ক নেওয়া যাবে না। ঠিক আছে, আমি ঘন্টাখানেকের মধ্যে জানাচ্ছি। আপনারা এক কাজ করুন, থানায় গিয়ে ওয়েট করুন। আর রেডের টাইমটা? এত তাড়াতাড়ি হবে না স্যার, আপনি ফোর্স রেডি করে বলুন, আমি জানাবো। পাখি গাছে গিয়ে অন্য পাখিদের সাথে বসে গান করতে যাবে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, তখনই বিড়ালের মতো খপ করে সবকটাকে ধরতে হবে। চলি স্যার। আমরা ফ্ল্যাটটা থেকে নিচে নামতেই দেখি নিচে একটা হালকা ভিড় জমে গেছে। খবরটা কোনোভাবে নিচে এসে পড়েছে, তাই কৌতূহলী জনতার ভিড়। আমাদের দেখে ওই জনতার ভিড় থেকেই একজন এসে আমাকে জানতে চাইল বটে যে কি খুন হয়েছে, কিন্তু আমি হাত নেড়ে কিছু জানি না বোঝানোর ভঙ্গি করে কোনো রকমে পাশ কাটিয়ে দিলাম। তারপর পেরুর পিছু পিছু বাইকের কাছে এসে জিজ্ঞাসা করলাম ওকে, এই মনিকার ফোনটা কি করলে? ওটা আমার পকেটে দাদা, এখন দেওয়া যাবে না ওনাদের। ওতে কি সব রহস্যের উত্তর আছে? একবার দেখতে পাওয়া যাবে নাকি? তুমি দেখে কিছু বুঝবে না, ওরাও বুঝতো না। অবজারভেশন করলেও ডিডাকশন করাটাই আসল চ্যালেঞ্জ। ওসব নিয়ে চাপ নিও না, আমি তো আছি, চলো। পেরু বাইক স্টার্ট দিল। আমি কিছুক্ষণ পর বাইকের পেছন থেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পেরু, সুবিমল বেঁচে আছে তো? সম্ভবত হ্যাঁ, কারণ ওকে বাঁচিয়ে রাখা দরকার, নতুবা সেকেন্ড টাইম টাকা চাওয়াতে রিস্ক হয়ে যাবে। আমি এই কেসটার জটিল সূত্রগুলো নিয়ে ভাবতে থাকলাম, এখনো কোনো কুলকিনারা পাচ্ছি না। এই পেরু, বলছি যে বিক্রান্তের সাথে দেখা করতে যাবে না? অনেক সময় অনেকের সামনে আসা ঠিক না। তাকে যদি বিন্দুমাত্র আভাস দেওয়া হয় আমরা তাকে সন্দেহ করছি, সে কিন্তু প্রমাণ লোপাট করে দেবে। সব খোঁজ খবর করতে হবে নেপথ্যে। সবসময় মনে রাখবে, খুনি ভাবে তার থেকে চালাক কেউ নেই, আর সেটা ভেবেই সে ভুলটা করে। এমন সময় পেরুর মোবাইলটা আবার বেজে উঠল। দেখলাম ওসি সাহেবের ফোন। হ্যাঁ পেরুবাবু, বলছি কিডন্যাপার ফোন করেছিল সুনীলবাবুর মোবাইলে। ওরা শিয়ালদা স্টেশনের বাইরে স্পট বলেছে, কিন্তু সুনীলবাবু এবার আমাদের যেতে বারণ করছেন। বলছেন নাকি উনি নিজেই ব্যাপারটা বুঝে নেবেন। তা আপনি কি বলেন? উনি যা করছেন ওনাকে করতে দিন, আমরা আমাদের কাজ করে যাব। স্যার, কাল রেড করব রাত্রি 8টায়। একটু আগু পিছু হতে পারে, তার মধ্যে ফোর্স রেডি করুন স্যার, হাতে একদম সময় নেই। আচ্ছা, আপনি শিওর যে আপনি আসল লোকেরই নাগাল পেয়েছেন? নামটা কি বলা যাবে না? নাম বলতে চাইছি না, অনেক অনেক বড় মাপের কেস, তাই রিস্ক নেওয়া যাবে না স্যার। ওকে, দেখছি। ফোনটা রেখে পেরু মোবাইলটা সামনে নিয়ে কিছু দেখতে লাগলো। একই সাথে একটা সিগারেট ধরিয়ে তাতে টান দিয়ে আমাকে বলল, মনিকার লাশ দেখে কিছু অবজার্ভ করলে? বা ওর ঘরটা? দেওয়ালে একটা জোড়া বাচ্চার ছবি ছিল, আর বেশ কিছু বাচ্চাদের পুতুল। মনিকা বাচ্চাদের ভালোবাসত। কাছাকাছি গেছো, মনিকা প্রেগনেন্ট ছিল। বেশ, চলো ব্যাগে ওঠো, যাওয়া যাক এবার। এই বলে পেরু বাইক স্টার্ট দিয়েছে আবার। আমায় পেছনে বসিয়ে নিয়ে এনফিল্ড জোরালো শব্দ তুলে উড়িয়ে নিয়ে চলল প্রায়। পরের দিন আমরা রাজারহাট মোড় থেকে মিনিট 10 দূরত্বে বড় রাস্তা ছেড়ে একটা সরু পিচের রাস্তা ধরলাম। পেরুর বাইকে আমি রয়েছি, পেছনে দুটো সাদা পুলিশের বাইক। তার অল্প কিছু দূরে আধুনিক অস্ত্র হাতে একটি জিপ শিকারি। পেরু বলছিল কিছু নাকি ইনসাস রাইফেল আর কিছু স্নাইপার, একটি লাইট মেশিন গানও ওদের কাছে রয়েছে। গলিতে ঢোকার মুখে ওদের জিপটার দিকে একবার নজর গেল। সন্ধ্যায় আলো অন্ধকারের মধ্যে জিপের মধ্যে ফোর্সের সবাই একটা হাফাতা জ্যাকেট পরে বসে আছে।
সেগুলো নাকি বুলেট প্রুফ জ্যাকেট। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30। পেরু কিছুক্ষণ আগে ওদের কাছে গিয়ে বলে এসেছে মোটামুটি 8টা থেকে আমরা শিকারের জন্য ওত পেতে বসে থাকব। তারপর আমরা ওদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। পেরুর কোমরের পেছনে ও রিভলভারটা মাঝে মাঝে আমার পেটে খোঁচা মারছিল। অন্ধকার নেমে আসছিল দ্রুত, আর এই গলিতে জায়গায় জায়গায় স্ট্রিট লাইটের আলো সমস্ত রাস্তার অন্ধকার দূর করতে পারছে না। কিছু দোকানপাট খোলা তাই রক্ষে। একটা ক্যাবলা মতো রোগা চেহারার লোক দাঁড়িয়ে রয়েছে। পেরু ওকে জিজ্ঞাসা করল, কোথায় লাগিয়েছিস ওরা? ওই তো গাড়ির নিচে বেরুদা। ফ্ল্যাটটা তো ওই সামনেটা দেখাচ্ছে। কত তলা খেয়াল করেছিস? 4 তলা। ওই ফ্ল্যাটে এখনো কেউ থাকে না, ওটা পুরো কমপ্লিটই হয়নি। এই জন্যই এটা সিলেক্ট করেছে। চমৎকার। যা তুই পালা 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 পালা। ওর হাতে দুটো 500 টাকার নোট গুজে দিতে দিতে বলল পেরু। তারপর পেছনে একটু তফাতে দাঁড়ানো ওসি সাহেব আরেকজন এটিএস অফিসারকে উদ্দেশ্য করে বলল, ওখানেই আছে, এখন রেড করার উপযুক্ত টাইম। মিনিট 10-এর মধ্যে জিপসি গাড়িটা নিয়ে এগিয়ে গেল বাকিদের নামিয়ে দিয়ে। আমি বুঝতে পারলাম ফ্ল্যাটের ভেতরে কেউ যদি বাইরে জিপ দেখে সন্দেহ করে, তাই ওরা সেই রিস্ক নেবে না। ওদের দলটা 3টে ভাগ হয়ে ছড়িয়ে পড়ল। সামনে পেরু আর আমি আর 4 জন অফিসার। ফ্ল্যাটের বাইরে এসেই দৌড়ে পাঁচিলের আড়ালে গিয়ে পেরু আমাকে ইশারায় ডেকে নিয়ে বলল, মাথা নিচু, উঁকি ঝুঁকি মারবে না, আমার পেছন পেছন এসো। ঠিক লুকোচুরি খেলার মতো পেরু পা টিপে টিপে এগিয়ে গেল, পিছনে আমি। আমরা নির্মায়মান ফ্ল্যাটের সিঁড়ির মুখে পৌঁছে গেলাম। একদম উপরে তাকিয়ে দেখলাম 4 তলায় আলো জ্বলছে। জানলা সেই মৃদু আলো এসে পড়েছে। আমরা পেছন পেছন ফোর্সের 4 জনও চলেছে। তারা সিঁড়ির মুখে ঢুকেই বুক পকেট থেকে পিস্তল বের করল। পেরুর হাতেও উঠে এসেছে পিস্তল। এই বিল্ডিংটার ফ্ল্যাটগুলো সবই দরজা জানলা লাগানো, তবে কয়েকটা ফ্ল্যাটের দেওয়ালের কাজ বাকি। সিঁড়ির আলো জ্বলছে না। আমি হাত বাড়িয়ে একটা সুইচ টিপে আলো জ্বালাতে যাচ্ছি। পেরু আমার হাতে চাপড় মেরে বলল, করছো কি? পাগল নাকি? টের পেয়ে যাবে। এই বাকি ফোর্সরা আসবে না? হ্যাঁ, ওনারা বাইরে পজিশন নিচ্ছে। অবস্থা বুঝে শুট ডাউন করবে, আর যাতে কেউ পালাতে না পারে সেই ব্যবস্থা আমি নিজে করেছি। অন্ধকার ঠেলে ঠেলে আমরা 3 তলায় গিয়ে পৌঁছলাম। সিঁড়ির দিকে এখনও রেলিং বসানো হয়নি। সেদিকে ভয় ভয়ে তাকাতেই বুঝলাম একবার পা স্লিপ করলেই একদম ভবলীলা সাঙ্গ। আমি পিস্তল চালাতে পারি না, তাই একটা কনস্টেবলের লাঠি আমার হাতে। লাঠিটা হাতে নিয়ে একটা বাঁক ঘুরেছি। হঠাৎ অন্ধকারে কিছু একটার সাথে লাঠিটা ধাক্কা খেল, আর আমি হোঁচট খেয়ে কোনো রকমে নিজেকে সামলে নিলাম। সাথে সাথে টুন করে একটা ভোঁতা শব্দ হলো। মনে হলো কোনো ফাঁকা ড্রাম, সম্ভবত রঙে। তারপর টুক করে সিঁড়ির পাশে পড়ে প্রকাণ্ড শব্দ করে আছড়ে পড়ল নিচে সিঁড়িতে। তারপর পাল্টা আছড়ে পড়তে লাগলো পরপর সিঁড়িগুলোতে। মুহূর্তে নিস্তব্ধতা। আমি পেরুর দিকে তাকিয়ে দেখি ওর মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আর ঠিক সেই মুহূর্তে আমার পেছনে 4 জন পুলিশ আর এটিএসের ফোর্সের লোকজন কুইক অ্যাকশন বলে তড়িৎ গতিতে আমাকে পাশ কাটিয়ে ছুটে এগিয়ে গেল, যেন এই স্ফুলিঙ্গের জন্যই অপেক্ষা করছিল। আমার হাতের আঘাতে স্থানচ্যুত ড্রামের আওয়াজ সেই নিস্তব্ধতা ভেঙে উপরে পৌঁছে গেছে, কারণ প্রায় সাথে সাথেই 4 তলার দরজাটা খুলে গেল। আর সঙ্গে সঙ্গেই একটা মুখ হাতে একটা মেশিন গান নিয়ে সিঁড়ির দিকে বন্দুক গুছিয়ে উঁকি পারল। পেরু আমাকে ঠেলে দিল উল্টো দিকে দেওয়ালে দিকে, আর সাথে সাথেই প্রচণ্ড আওয়াজে কানের তালা লাগার জোগাড়। এই আওয়াজ আমি শুনেছি, এটা মেশিন গানের শব্দ, তবে এটার উৎস আমাদের পাশের থেকে উপরের দিকে। আর প্রায় সঙ্গে সঙ্গেই 4 তলা থেকে ভেসে এলো আত্মকণ্ঠস্বর। সেই মুহূর্তেই আমি আলো আধারে দেখলাম একটা ভারী কিছু উপর থেকে খসে পড়ল। নিচে একটা ধূপ করে শব্দ হলো। আমাদের সাথেই 4 জন ততক্ষণে ছুটে গেছে ওপর, ক্রমাগত গুলি করতে করতে। দেখা দেখি পেরুও উপরে উঠতে লাগলো, আর আমি ওর পেছন পেছন। 4 তলার দরজাটা একবার নজরে এলো। আমাদের গ্যাংয়ের 2 জন 4 তলার সিঁড়ির মুখে লুকিয়ে দাঁড়িয়ে গুলি ছুটছে। কভার দিচ্ছে অন্য 2 জন গুলি করতে করতে। দৌড়ে অন্য পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে, আর উপরে সিঁড়ির মুখে দাঁড়িয়ে পড়ল। তারপর আবার গুলি ছুড়ল তারা। এবার নিচে সিঁড়ি থেকে লোকজন এগিয়ে এলো, সেই সাথে পেরুও। আমি এগিয়ে যেতে চাইছিলাম, কিন্তু পেরু হাত নেমে আমায় বারণ করল। গোলাগুলির আওয়াজ চলছেই। প্রথমে ভেতর থেকে মেশিন গানের শব্দ, তারপর মাঝে মধ্যে 1-2 রাউন্ড গুলির আওয়াজ। সিঁড়ির উপর থেকে একজন এবার একটা বোমার মতো কিছু ছুড়ে দিতেই ঘরের ভেতর থেকে গলগল করে ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। ভেতরে কেউ বড় মুহূর্তেই জানলার কাছে গিয়ে মনে হলো জানলা খোলার চেষ্টা করছে। তারপর 2টো গান শটের শব্দ, আর সাথে সাথে ভেতরের আওয়াজ যেন শান্ত হয়ে গেল। একজন অফিসার আমাকে ইশারায় ভেতরে ডেকে নিলেন। ভেতরে ঢুকে দেখি মেঝের উপর লুটিয়ে আছে গেঞ্জি আর বারমুডা পরা 4টে লাশ। একজন অফিসার তারপর অন্য একজনকে টেনে নিয়ে এই 2টো লাশের কাছে নিয়ে বসিয়ে দিল।
তার হাত পা কাঁপছে, সে আহত কিন্তু এখনো বেঁচে আছে। মুখের উপর জড়ানো একটা মানকি ক্যাপ, পরনে কালো কোট। ফ্ল্যাটের দেওয়ালগুলো পুরো গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে, মেঝেতে চাপ চাপ রক্ত। ঘরটা ভর্তি হয়ে গেছে একটা পোড়া বারুদের গন্ধে। আমরা লাশগুলোর দিকে আরেকবার চোখ দিতেই গা ঘিন ঘিন করে উঠল। এত রক্তপাত চোখের সামনে দেখা, যেন ছাগল কাটার মতো মেঝেটা ভেসে যাচ্ছে রক্তে। পেরু আস্তে আস্তে এগিয়ে গেল মানকি টুপি পরা লোকটার দিকে, একটু নিচু হয়ে বলল, প্রায় পারফেক্ট টাইম। একটু ভুল হয়ে গেল যে সুবিমল বাবুর মেল থেকে ক্লিনিকের রিপোর্টটা পাঠিয়ে গন্ডগোলটা করলেন। এখন একটু পর্দার বাইরে আসুন দাদা, আর লজ্জা কিসের? বলেই পেরু টান মেরে তার মানকি ক্যাপটা টেনে নিতেই যার মুখটা আমার নজরে এলো, দেখে আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আরে এই যে দীপেন শাসমল, সুবিমল বাবুর প্রাইভেট সেক্রেটারি। ওনাকে আগে অ্যারেস্ট করুন স্যার, বহাল তবিয়তে আছে। আর সুবিমলকে লুকিয়ে রেখেছে বাগুইয়াটির দিকে কোনো একটা ফাঁকা ফ্ল্যাটে। এই ফোন ট্যাপ করেই খবরটা পেয়েছি, একটু চাপ দিলেই সব বলে দেবে। অত আর জাত ক্রিমিনাল নয়। ও হ্যাঁ, ইনি কিন্তু ভিকটিমের পিএ, আর এই অপহরণ কাণ্ডের একজন মূল পাণ্ডা। যদিও এখন সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত হতে ষড়যন্ত্র খুনের মামলা হবে, মোক্ষম কেস। মিনিট 10 মধ্যে বাদবাকি ফোর্সের লোকজন ঘরে প্রায় এসে হামলে পড়ল। ওসি সাহেব ওয়াকি টকিতে প্রিজন ভ্যান আর একটা অ্যাম্বুলেন্স ডেকে পাঠালেন। নিয়োগী বাড়িতে পরদিন পৌঁছেই আমরা বৈঠকখানায় বসেছি। সামনে বসা সুনীল বাবু, অলিভিয়া। ওসি সাহেবও এসেছেন। কাল রাত 2:15 সময় বাগুইহাটির একটা ফ্ল্যাট থেকে সুবিমল বাবুকে সুস্থ দেহে উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটে একটা মস্তান টাইপের ছেলে ছোকরা ছিল, তাকে অ্যারেস্টও করা হয়েছে। সুবিমল বাবুকে এই ফ্ল্যাটে আনা হয়েছে, তিনি এখন ঘুমোচ্ছেন। ওসি সাহেব বললেন, কফিটা কিন্তু দুর্দান্ত হয়েছে। কফির কাপে চুমুক দিয়ে বললেন ওসি সাহেব, তারপর পেরুর দিকে তাকিয়ে বললেন, নিন, এবার একটু ভেঙে বলুন তো কিভাবে সূত্রগুলো পেলেন। কাল থেকে বলছেন একেবারে মক্কেলের সামনে বলবেন। নিন, এবার বলুন। ইয়েস মিস্টার পেরু, আমি থ্রিল্ড। আপনি যেভাবে উদ্ধার করলেন আমার ছেলেকে, এ তো মানে ভাবাই যাচ্ছে না। সাথে এই 20 কোটি টাকার গোল্ড। আপনি তো বোধহয় শিওর ছিলেন যে গোল্ডটা ওরা ওই একই জায়গায় রাখবে, তাই না? সত্যি বলতে ওটা অনুমান করেছিলাম, কারণ না এদের ওটাই সেফ হাউস। মেইন কেসে আসি নাকি অলিভিয়া ম্যাডাম? আপনি খুশি তো বর এসে যাবে? না, খুশি না। না না, খুশি কেন হব না? খুশি হলে কি হো হো করে হাসতে হবে? বলুন আপনি। ধন্যবাদ। এই কেসটা আসলে একটা নয়, দুটো কেস। তাই প্রথমেই এটা সবাইকার মতো আমাকেও ধাঁধায় ফেলে দিয়েছিল। প্রথমেই বলি, এই কেসটার একটি প্রধান ঘুঁটি হলো মনিকা নামক একটি মেয়ে। ব্যক্তি না বলে ঘুঁটি বলছি কেন, সেটা একটু পরেই পরিষ্কার হবে। মনিকার পরিচয় হলো সে একজন মডেল, অভিনেত্রী, আবার নিজের উচ্চাসা আর বিলাসবহুল জীবনযাত্রার সাথে সঙ্গতি রেখে তার অনেক অনেক লোকের সাথে ওঠা বসা। সেই সুবাদেই তার সাথে আলাপ হয় ব্যাচেলর দীপেন শাসমলের। তারা একটা সম্পর্কে চলে আসে। কোনো এক পার্টিতে আবার সুমিবল দেখতে পায় মনিকাকে। সে তার প্রতি আকৃষ্ট হয়। ব্যাপারটা দীপেন বুঝতে পারে, আর অত্যন্ত উচ্চাভিলাষী দীপেনের মাথায় একটি প্ল্যান আসে। কোম্পানির একজন ডিরেক্টর হওয়ার প্ল্যান। সে আর চাকর নয়, নিজেকে মালিকদের মধ্যে দেখার ছক করে। আর এই কাজে সে মনিকাকে ভুল বুঝিয়ে এই কাজে রাজি করায়। এদিকে মনিকা দীপেনকে সত্যি ভালোবাসত। দীপেন মনিকাকে তার দুঃসম্পর্কের বোন বলে সুবিমলের সাথে আলাপ করায়। সুবিমল তার সাথে নিয়মিত ভিজিট করতে থাকে। এরই মধ্যে একদিন মনিকা প্রেগনেন্ট হয়ে পড়ে, এবং সেই সন্তানের পিতা যে দীপেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দীপেন ছক করে সেই সন্তানের পিতৃত্ব নিয়ে মালিকানা দাবিদার হওয়া, অথবা সুবিমলকে ব্ল্যাকমেল করে মনিকা ও সে দুজনেই কোম্পানির ডাইরেক্টর হওয়া। সে মনিকাকে নিয়ে একটা ল্যাবে টেস্ট করায়। তারপর সুবিমলের ইমেল আইডি থেকে সেই রিপোর্ট মনিকার মেইলে পাঠায়, যাতে সুবিমল সেই টেস্টটা করেছিল এবং ব্যাপারটা জানত, এটা ভবিষ্যতে প্রমাণ করা যায়। এতদূর পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু তারপর দীপেন তার প্ল্যান পাল্টে ফেলে, চলে আসে প্ল্যান বিতে। আমার ছেলে এই সবে জড়িয়ে গেছে, এই যে আমার বিশ্বাসই হচ্ছে না। তারপর এদিকে একটা ঘটনা হয়। এক সন্ত্রাসবাদী সংগঠন টার্গেট করে সুবিমল বাবুকে অপহরণ করা। তাদের প্ল্যান হলো তাকে অপহরণ করে টাকা আদায়, সেই টাকা তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ স্পন্সর করায়। তারা এই ব্যাপারে দলে টানে দীপেনকে।
সেটা প্রাণের ভয় দেখিয়ে অথবা প্রলোভন দেখিয়ে, দুই হতে পারে। দীপেন দলে থাকায় দুটো লাভ: এক, সুনীলবাবুর গতিবিধির উপর নজর রাখা; দুই, পরবর্তীকালে তাকে সরিয়ে দিলেও কোনো ক্ষতি নেই। দীপেন সেই ট্র্যাপে পা দেয়। সে একজন বাইরের লোক লাগিয়ে সুবিমলের গাড়ির অয়েল ট্যাঙ্ক প্রায় খালি করে দেয় আর মিটারটা খারাপ করে দেয়। তারপর রাস্তায় কোথাও সেই গাড়ি তেলের অভাবে দাঁড়িয়ে পড়ে। অফিসের সিসিটিভিতে একজন বাইরের লোককে গাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তারপর দীপেন একজন কাউকে নিয়ে সম্ভবত সুবিমলের গাড়ির পিছনে, তারপর তেল শেষ হয়ে গেছে দেখে তাকে পিক আপ করে। আমার ধারণা ড্রাইভারকে পরে দীপেনের পাঠানো কেউ গাড়িতে তেল ঢেলে এয়ারপোর্টের দিকে নিয়ে যায় সুবিমলের নাম করে। তারপর তাকে অপহরণ করে নিয়ে পরে মেরে খালে ফেলে দেয়। এটা তাকে করতেই হতো, নইলে দীপেনের পরিচয় প্রকাশ পেয়ে যেত। অন্যদিকে দীপেনের সাথে গাড়িতে এসে সুবিমলকে কোথাও সুযোগ বুঝে ভুল বুঝিয়ে অথবা বেহুশ করে অপহরণ করে নেওয়া হয়। ব্যাপারটা নিশ্চয়ই এমনভাবে প্ল্যান করা হয়েছিল যাতে দীপেনের ইনভলভমেন্ট প্রকাশ না পায় সুবিমলের কাছে। এদিকে মনিকাকে নিয়ে এই সবের থেকে দূরে রাখার জন্য তার ফোন বন্ধ করে অন্য ফোন ব্যবহার করতে বলা হয়। বাড়ি বদল করা হয় যাতে প্ল্যান এ ধরা না পড়ে। কিন্তু আমি যখনই মনিকার খোঁজ খবর শুরু করি, কোনোভাবে দীপেন ব্যাপারটা জানতে পারে। আসলে আমরা যে সোর্স ব্যবহার করি তারা আবার অন্য কারোর হয়েও খবর পাঠাচ্ছে। সে খবর লিক হওয়ার পুরোদস্তুর চান্স থাকে। ব্যাপারটা দীপেনের কানে যেতেই সে ভয় পেয়ে যায়। একদম মনিকাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়াই প্ল্যান করে। সবই তো বুঝলাম, কিন্তু এই দীপেন আর টেররিস্ট, এদের যোগটা আপনি পেলেন কোথায়? গুড পয়েন্ট ওসি সাহেব। বলছি, একদিন খবরের কাগজে দেখলাম একটা গ্যাং ধরা পড়েছে যেটা সাসপেক্টেড সন্ত্রাসবাদী লিঙ্কড। আমি কাগজে বললাম ওদের কাছে গোল্ড বার পাওয়া গেছে। এদিকে কিডন্যাপারদের তরফ থেকে সুবিমল বাবুর মুক্তিপণ হিসেবে গোল্ড বার চাওয়া হচ্ছে। তখনই আমার সন্দেহটা হলো। আমি আমার রিপোর্টারের পরিচয় দিয়ে একটা কোডের সন্ধান পেলাম, যেটা ওরা পাঠানোর চেষ্টা করছিল। তোমার কোডটা মনে আছে উপেন্দা? হ্যাঁ, বুলবুলিতে ধান খেয়েছে, এইরকম কিছু। ঠিক, পুরোটা ছিল বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। অর্থাৎ পুলিশে প্রথমবার ওদের গোল্ডবারগুলোর হাতানোর মতলব ভেস্তে দিয়েছে, তাই টাকা কোথা থেকে আসবে। আমি এটা শুনে অনেকটা শিওর হয়ে যাই যে এইবারের কেসে আমাদের একটা সন্ত্রাসবাদী গ্যাংয়ের সাথে লড়াইয়ে নামতে হবে। তারপরেই এটিএস মানে অ্যান্টি টেররিজম স্কোয়াডের ফোর্সের জন্য তাগাদা করি। তুমি আমাকে কি মূর্খই না বানালে, হ্যাঁ? যখন জিজ্ঞেস করলাম তখন কি সুজান ফুজান গপ্প দিলে, এখন শুনছি ওটার নাকি অ্যান্টি টেররিজম স্কোয়াড। ওহ, আরে আপনি তো সাহসী লোক মশাই। আমি অন্তত এটাই বলবো, ডান্ডা হাতে টেররিস্টদের আপনি ঠান্ডা করে দিলেন। হ্যাঁ, কজন পারে এরকম? আপনি তো দেখছি একদম রসিকতার মুডে আছেন স্যার। হ্যাঁ, দেখে তো আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। আরে টেররিস্টদের সামনে পড়ে যাব থোড়াই কল্পনা করেছিলাম আমি। পেরু আর ওসি সাহেব হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে সুনীল বাবু উঠে পড়েছেন। উনি মনে হলো চেক বইটা আনতে গেলেন। অ্যানিভার্সারি নেমন্তন্ন করবেন না অলিভিয়া ম্যাডাম? সামনের বুধবার তো। কি করে জানলেন? ডিটেকটিভদের সব জানতে হয়। সুবিমল বাবুর ফেসবুক পেজ, আপনারটা, ওই দিন ক্যালেন্ডারে গোল দাগ, আরও কত কি। কিছুই তো আর বাদ দেননি দেখছি। উঠলাম আমি। বাবা, মহিলা তো আপনার বিশেষ ফ্যান দেখছি। হ্যাঁ, খুব জেরা করেছেন বুঝি? রাম রাম স্যার, আমার মক্কেলরা আমার অন্নদাতা। শুনুন মশাই, পুলিশের চোখকে ফাঁকি দেওয়া কিন্তু খুব মুশকিল, বুঝলেন? তবে হ্যাঁ, এটা বলতেই হচ্ছে যে আমি আপনার ফ্যান হয়ে গেছি। দেখি আপনার হাতটা। দেখলাম ওসি সাহেব তার মোটা কবজির হাতটা করমর্দনের উদ্দেশ্যে পেরুর দিকে বাড়িয়ে দিয়েছে। পেরুকে দেখে হিংসেই হচ্ছে। আমার সামনে সুদৃশ্য মর্কটের মতো হাসতে থাকা বন্ধুবর পেরুর মুকুটে আরও একটা পালক যোগ হলো। পেরু ওর সোনালি সানগ্লাসটা চোখের উপর চাপিয়ে নিল, হাত বাড়িয়ে দিল করমর্দনের উদ্দেশ্যে, আর আমার দিকে ওর মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, উপেন্দা, একটা পিকচার প্লিজ। আজকের গল্প এখানেই শেষ। আজকের গল্পটি পেরু উপেন্দা অমনিবাস তৃতীয় খণ্ডের রক্তে রাঙানো গোধূলি গল্প অবলম্বনে তৈরি। বইটি এই বছরই অস্তিত্ব পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে নিশিরাগ গল্পের আড্ডার গল্পগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো, ভালো থেকো সবাই। খুব শিগগিরই দেখা হবে আরও একটি রহস্যে পরিপূর্ণ টান টান গল্প নিয়ে। আজকের মতো বিদায়।